লজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 42। তো বিষয় হচ্ছে ভাব বিচারে ভাই বোন পিতামাতা ও সন্তান বিচারের কৌশল। তার জন্য দেখুন আপনাদের বোর্ডে একটি গোচর প্ল্যানেট আছে, একটি হাত অঙ্কিত আছে, তাছাড়া আমরা একটি হরোস্কোপও নিব। এই তিন জায়গা থেকেই কিন্তু আমরা শিখবো যে কিভাবে আমরা ভাই বোন বিচার করব, কিভাবে পিতামাতা বিচার করব। পিতামাতার ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ কথা থেকে যায়। অনেক সময় বর্তমান যুগে দেখা যায় যে বিবাহের পরে কারো পিতা মারা গেছে, কারো মাতা মারা গেছে, মা পুনরায় বিবাহ করেছে। জ্যোতিষশাস্ত্র যখন এই শাস্ত্রের উৎপত্তি হয়েছে তখন বিশেষ করে ওই সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ কখনো তার বাবা মারা গেলে তার মা কখনো আর বিবাহ করেনি, বা ধরুন মা মারা গেলে বাবা বিবাহ করেছে খুব কম। তো সেই আমলে এই যে পিতামাতা সংখ্যা বিচার করার কিন্তু কোনো পদ্ধতি জ্যোতিষশাস্ত্রে ছিল না, কিন্তু সেটি নিয়েও আমরা একটু অনুধাবন করব। তাছাড়া হাতের রেখায় ভাই বোন সন্তান সন্ততি বিচার করা হয়ে থাকে, সেটি আমরা কোথা থেকে বিচার করি, সেটি কিভাবে বিচার করি, সেগুলোও কিন্তু আমরা জানবো। কারণ জ্যোতিষশাস্ত্রে, সামুদ্রিক জ্যোতিষশাস্ত্রে পামিস্ট্রির গুরুত্ব অধিক। কারণ হচ্ছে যে মানুষ জানে জ্যোতিষ মানেই হাত দেখা, হাত একটু না দেখলেই কিন্তু মন ভরবে না। যতই আপনি প্ল্যানেট দিয়ে ব্যাখ্যা করুন আর প্ল্যানেট দিয়ে যত যাই কিছু বলুন না কেন, সমাজ কিন্তু সেটি মানবে না। তো যেহেতু সমাজ মানবে না, সেহেতু আমাদের পামিস্ট্রিটা শিখতে হবে। পামিস্ট্রি ক্লাস কিন্তু কম হয়েছে, তুলনামূলকভাবে আপনারা কম পেয়েছেন। আজকের ক্লাসেই আমাদের জেনে নিতে হবে। তো তার আগে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে একটি হরোস্কোপ তৈরি করতে হবে, যে হরোস্কোপে আমরা ভাই বোন পিতামাতা এমনকি তার সন্তান সন্ততি বিচার করব। তাছাড়া যদিও গোচর প্ল্যানেটে আজকের লগ্ন হচ্ছে মীন লগ্ন, অবশ্য 8টা 1 মিনিটে হচ্ছে মেষ লগ্ন। তো 8টা 1 মিনিটে যেহেতু আমাদের ক্লাস 8টায় শুরু হওয়ার কথা, যদিও 8টা 5-এ শুরু হয়েছে, তো তথাপিও টাইম 8টা যেহেতু লিখেছি, 13ই মার্চ 2026, অর্থাৎ নিউমারোলজি করলে সেটি হচ্ছে সাল মাস বার মিলে, ওই সাল মাস এবং তারিখ মিলে হচ্ছে 8, আর বার সংখ্যা 6 মিলে বুধ। 8টায় শুরু হয়েছে তাই লগ্ন মিনে আহ, নির্দিষ্ট করা হয়েছে। তো মীন লগ্নের লগ্নে কিন্তু এখন শনি এবং শুক্র বসে রয়েছে। তাছাড়া চতুর্থে বৃহস্পতি, ষষ্ঠে কেতু, দশমে হচ্ছে চন্দ্র, আর দ্বাদশে হচ্ছে রবি মঙ্গল বুধ রাহু, চারি গ্রহ যুক্ত হয়ে অবস্থান করছে। তো আমরা একটি প্ল্যানেট নেব, প্ল্যানেটটির নেওয়ার জন্য একজনে একটি জন্ম তারিখ বলবেন। শুধু 1 থেকে 30 পর্যন্ত একটি তারিখ বলবেন একজন। বলেন। 3 তারিখ। একজনে মাস বলবেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি মাস। নয়। সেপ্টেম্বর। আর একজন সাল বলবেন। মে মাস। সাল হ্যাঁ। 2000। 2000। একজনের সময় বলবেন। সময় দিলাম গুরুজি রাত্রি 10টা 15 মিনিট। 10টি 15 PM। জন্মস্থান বলুন একজনে। ঢাকা। ঢাকা। একজনের ছক বের করুন। কার কাছে মোবাইলের সফটওয়্যার আছে দ্রুত একজনের ছকটা বের করুন। যে দ্রুত পারবেন সে বের করুন। বলেন। স্যার বের করছি। স্যার তুলা লগ্ন তুলা রাশিতে কত ডিগ্রিতে আছে? লগ্নের 19 ডিগ্রি। মানে কোন নক্ষত্র পড়ে? 19 ডিগ্রি। 13 আর 6 হচ্ছে 19, 20 মানে সাথী নক্ষত্র। সাথী হচ্ছে 15 নম্বর নক্ষত্রে। হ্যাঁ, তারপর
লগ্নে চন্দ্র কত নম্বর লগ্নে নক্ষত্রে? চন্দ্র আছে। সাতই, 15 নম্বর চন্দ্র আছে নক্ষত্রে। 7ই নক্ষত্র। তারপরে শনি। তারপর স্যার বৃষে আছে শনি। শনি বৃষে শনি শনি বৃহস্পতি। বৃহস্পতি বৃষে। হ্যাঁ, শনি কত নম্বর নক্ষত্রে? জি, অশ্বিনী ভরণী কৃত্তিকা শনি 3। কৃত্তিকা। বৃহস্পতি রোহিণী 4। হ্যাঁ, বৃহস্পতি রোহিণী 4। মিথুনে এরপরে রাহু। মিথুনে আছে রাহু। পুনর্বসু মানে 7 পুনর্বসু নাকি? 7 নম্বর। হুম। জি স্যার 7 নম্বর স্যার। তারপর কর্কটে মঙ্গল 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 কর্কটে। 9। অশ্লেষা তারপর 9 নম্বর। রবি সিংহতে। রবি সিংহতে। পূর্ব ফল্গুনী মঘা পূর্ব পূর্ব ফল্গুনী ফল্গুনী মানে 11। হ্যাঁ, 11। 11। বুধ সিংহ বুধ সিংহ 12। উত্তর ফল্গুনী 12। তারপর শুক্র আছে শুক্র কন্যায় কন্যায়। উত্তর ফল্গুনী মানে 12। উত্তর ফল্গুনী 12। কেতু ধনুতে কত? কেতু আছে স্যার উত্তরাষাঢ়া কত নাম্বার? কেতু পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া 20, উত্তরাষাঢ়া মানে 21। 21। তাহলে এই হচ্ছে প্ল্যানেটটি আমরা পেলাম, তাই তো? তাহলে লগ্ন থেকে আমরা নাম্বার করলাম। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন, জানতে তো আপনাদের হবেই যে আমরা ভাই বোন বিচার করি তৃতীয় ঘর থেকে। এটা তো জানি নাকি? তৃতীয় ঘর থেকে কি কি বিচার করি? ভাই জি বোন, স্যার। তারপরে ধৈর্য, সাহস, মনোবল, জনবল, ভাই নেতৃত্ব, বোন। কর্তৃত্ব, তারপরে শ্রমিক কর্মচারী, দাস দাসী, মিত্রভিত্ত, এগুলোই তো বিচার করি নাকি? তারপরে মানুষের যে ফুসফুস, তারপরে কণ্ঠস্বর। কণ্ঠস্বর আমার যেমন ছড়ানো কণ্ঠস্বর, অনেকের আছে কোকিল কণ্ঠের সুরেল কণ্ঠ। তারপরে ধরেন অন্ননালী, যে আমরা যেটি খাই যে নালী দিয়ে, সেই অন্ননালী। তাছাড়া মানুষ যে চেষ্টা করে, আসলে আমরা পারছি না, কিন্তু সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারছি না, তার জন্য একটু দ্রুত চেষ্টা করছি। এই যে চেষ্টা বল, এই চেষ্টা বল তৃতীয় ঘর থেকে বিচার করা হয়। এই চেষ্টা বল কেন আসে? একটি কথা নিয়ে আপনাদের একটু বলতে চাই। দেখুন, সন্তান পেতে গেলেও কিন্তু আমাদের চেষ্টা করতে হয়। তো ভাই বোন পেতে গেলেও কিন্তু বাবা মায়ের চেষ্টা করতে হয়। তো যার জন্য চেষ্টা, নেতৃত্ব পেতে গেলে চেষ্টা করতে হয়। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, মানে যা কিছু পান না কেন, চেষ্টা বলটা একটু তৃতীয় ভাবে বেশি থাকে। দেখবেন যে অন্যান্য জায়গায় অপেক্ষা অন্যান্য গৃহ, বেশিরভাগ গৃহ হচ্ছে অদৃষ্টের উপর নির্ভরশীল, কিন্তু তৃতীয় ভাবটা অনেকটা অপটিমাইজ করা যায় নিজস্ব কর্মক্ষমতার বলে বা নিজস্বতার বলে। যদি তাই না হবে, তাহলে এত জন্ম নিয়ন্ত্রণের ছড়াছড়ি কেন, এটি কিন্তু বুঝতে হবে। তো সেই ছড়াছড়ির ভিতর দিয়েও যার জন্মগ্রহণ করা সে কিন্তু জন্মগ্রহণ করছে, আর যার হচ্ছে না সে কিন্তু করছে না। তো দয়া করে একটু ভিডিও অন করবেন। আমাদের যার সম্ভব সে অবশ্যই ভিডিও অন করবেন। আমাদের আহ, বিশেষ করে গত ক্লাসে, আমাদের উচ্চতর বেসের একটি ক্লাসে আপনারা নোটিশ মনে হয় গ্রুপে অনেকে দেখেছেন, যে শিক্ষার্থীরা, শিক্ষক কিন্তু যথা সময়ে উপস্থিত হয়। আজ পর্যন্ত মনে হয় না যে আপনাদের এই 42টা ক্লাসে কোনোদিন কোনো শিক্ষক 8টার পরে এসে যোগদান করেছে। কিন্তু ক্লাস 8টায় আমরা যোগদান করি, কেউ 9টায়, কেউ 9:30টায়, কেউ 10টায়, আবার কেউ যোগদান করে দেখা যাচ্ছে নিজের কাজ করি। তো দেখা যাচ্ছে এখানে যোগদান করা থাকে, কিন্তু আসলে আমরা তাকে দেখতে পাই না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা
চাই না, আমরা টোটালে কিন্তু এটি চাচ্ছি না। তো সেটি যদি আপনাদের মনে ভালো লাগুক আর খারাপ লাগুক, যদি মনে হয় যে আমরা যেটি চাচ্ছি না আপনারা সেটি থেকে বিরত থাকবেন, তাহলে ভিডিও অন করে ক্লাস করবেন। আর যদি মনে করেন যে না আমাদের চাওয়ায় কিছু যায় আসে না, তাহলে আপনারা ভিডিও অফ করে রাখুন, প্রয়োজনে সবাই অফ করে রাখুন। ক্লাসের গতিতে চলুন। পরবর্তীতে তারপরে যেটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয়, তখন সেই সিদ্ধান্ত নেবে। তো তাছাড়া পামিস্ট্রিতে আমরা সাধারণত ভাই বোন বিচার করি। আপনার পামিস্ট্রি ক্লাসে কিন্তু লক্ষ্য করেছিলেন যে হাতে শুক্রের ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করা হয়। এই দুই ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলের পাশের পর্ব আর একটি হচ্ছে মণিবন্ধের অংশ। দাগটি যদিও একটু সরে গেছে, এই ধরেন দুই ভাগে ভাগ করলাম। এই ভাগের মণিবন্ধন থেকে শুক্রের ক্ষেত্রের যে অংশ, এখানে যে সকল ঊর্ধ্বগামী রেখা থাকে, এই ঊর্ধ্বগামী রেখাগুলো হচ্ছে ভাই বোন বিচার করা হয়। ভুলে গেলে চলবে না যে লাল দাগের বহির্দেশে যে রেখাগুলো থাকে এগুলো হচ্ছে প্রভাব রেখা, আপনার কতটা প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটি। তো আমরা প্রভাব রেখার দিকে যাব না, তার জন্য কিন্তু এটি মুছে ফেলবো। পুরা শুক্রের ক্ষেত্র দেখে আমরা যখন রেখা বিচার করি, তখন কিন্তু আমরা ভুল করে ফেলি যে প্রভাব রেখাকে ভাই বোন বলে গণ্য করি। যদিও প্রভাব রেখা বিশেষ করে আমরা দেখেছি যে ভাই বোন কিন্তু মারামারি লাঠালাঠি কাটাকাটি করে, কিন্তু রাত হলে একসঙ্গে জড়িয়ে ধরে ঘুমাতে কিন্তু ভাই বোনেরা বেশি পছন্দ করে। তো এই পছন্দ করে মানে ভাই বোনের মধ্যে প্রভাবও খাটাবে, আবার আন্তরিকতাও তৈরি হবে। যার জন্য এই শুক্রের একই ক্ষেত্র থেকে ভাই বোন বিচার করা হয়। যদি পামিস্ট্রিতে আরেকটু কথা বলে আসি, তো আপনারা সামুদ্রিক শাস্ত্রে দেখেন যে সন্তান বিচার করে সাধারণত, যদিও আমার এই ক্ষেত্রে কিছু মতামত রয়েছে, আমরা একটু ভিন্ন কালি ব্যবহার করি, একটু মতান্তর আমার এখানে রয়েছে, তবু আপনাদের হয়তো মতান্তর থাকবে না। সেটি হচ্ছে বিবাহ রেখা অনেকের হাতে দুটি থাকে, কারো হাতে তিনটি থাকে। তো বিবাহ রেখার উপরে যে ছোট ছোট ঊর্ধ্বগামী রেখা থাকে, এই রেখাগুলো দিয়ে সন্তান বিচার করা হয়, যেটি আমাদের এই যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সন্তান। এইবার তাহলে হাত থেকে পিতা মাতা কোথা থেকে বিচার করা হয়, এটি আমাদের বুঝতে হবে। যে আমরা জানি যে পিতৃকারক গ্রহ বা পুত্রকারক গ্রহ হচ্ছে রবি, আর মাতৃকারক গ্রহ বা কন্যাকারক গ্রহ হচ্ছে চন্দ্র। কিন্তু এখানেও কিছু কিছু মতভেদ কিন্তু রয়েছে বা মতান্তর রয়েছে। কেমন রয়েছে? পিতৃকারক গ্রহ যদি রবি হয় বা পুত্রকারক গ্রহ যশকারক গ্রহ যদি রবি হয়, তাহলে রবি রেখা যার থাকবে তার পিতা থাকবে, আর রবি রেখা না থাকলে পিতা থাকবে না, এমনটি হয়তো আমরা ধরে নিলাম। কিন্তু পিতা না থাকলে আমরা আসবো কোথা থেকে, এটি কিন্তু বুঝতে হবে। অর্থাৎ ওই রবির ক্ষেত্রের মধ্যেই কিন্তু তার পিতা তার পুত্র সন্তান লুকায়িত রয়েছে। অনেক সময় অনেক জ্যোতিষ পণ্ডিতরা বা অনেক গ্রন্থকাররা লিখেছেন রবি রেখা সুস্পষ্ট নয় মানে তোমার বংশধর থাকবে না, তোমার পুত্র সন্তান হবে না। এক্ষেত্রে কিন্তু আমার মতান্তর রয়েছে। মতান্তরটা যদি আপনারা আদায় করে নিতে পারেন, তাহলে হয়তো আপনারা পাবেন, আর না হলে দেখা যাচ্ছে মতান্তরটা কিন্তু বাইরের থেকেই চলে যাবে। যেমন রথীন চক্রবর্তী বাবু, কেন আপনার ভিডিও অফ করে ক্লাস করতে হবে? অর্পিতা ব্যানার্জি, আপনি কেন? নারায়ণ বাবু বলেছেন উনি আজকে কোনো একটা কাজে থাকবেন। দুর্গা চক্রবর্তী ম্যাডাম, তো কেন অন করে রাখা হবে? তো যেমন প্রকাশ চক্রবর্তী বাবু একজন শিক্ষক মানুষ, বেশিরভাগ ক্লাসেই দেখি উনার ভিডিওটা অন থাকে, ওই সরি অফ থাকে। তো উনি একজন শিক্ষক মানুষ, উনার ছাত্ররা যদি উনার দিকে পিছন ফিরিয়ে বসে থাকে বা যদি টেবিলের নিচে মাথা নিচু করে থাকে, উনি শিক্ষক মানুষ, উনার কেমন লাগে? যদিও কলেজে শিক্ষকতা করে, মাস গেলে তো উনি বেতন পান, সমস্যা কি? শিক্ষার্থীরা শিখলো আর না শিখলো তাতে ওনার কি যায় আসে? কিন্তু আমার এখানে আপনারা না শিখলেও আমার একটু যায় আসে, আমার একটু বিবেকে বাধে যে আপনাদের কষ্ট দিচ্ছি, আপনাদের অর্থ নিচ্ছি, কিন্তু আপনারা না শিখলে আমার একটু কষ্টটা লাগে। তো যাই হোক, আবার অনেকে বলেন যে চন্দ্রক্ষেত্রটি সুন্দর, তাহলে ইনার শুধু মেয়ে সন্তান হবে বা তার মা ভালো থাকবে। চন্দ্রক্ষেত্র থেকে রেখা, আড়াআড়ি রেখা, তখন দেখা যাচ্ছে বলবে যে তোমার কিন্তু কন্যা হবে, কিন্তু কন্যা দায়ে
তোমার খুব কষ্ট পেতে হবে। তাহলে কন্যা দায়গ্রস্ত পিতামাতা মানে কন্যাদের সঠিক সময় বিবাহ দিতে পারবে না, কন্যাদের সঠিক সময়ে লেখাপড়া করাতে পারবে না, এই সব কথাবার্তা এই চন্দ্রক্ষেত্র থেকে উঠে আসবে। এখানেও কিন্তু আমার কিছু মতান্তর রয়ে গেছে। যদি আমরা বলি চতুর্থ গৃহ থেকে মাতা, পঞ্চম গৃহ থেকে পিতা, একই সঙ্গে কিন্তু আমরা হরোস্কোপের দিকে নজর রাখছি, অর্থাৎ ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি অনুধাবন করতে পারেন, চুপ করে বলে ফেলতে পারবেন ভাই বোন এই কয়জন। আর অনুধাবন না করতে পারলে সারা জীবনেও কিন্তু এটি খুঁজে পাওয়া যাবে না। তো চতুর্থ ঘর থেকে আমরা মা বিচার করি, সেখান থেকে মমত্ব বিচার করি, সেখান থেকে কোমল শিশু বিচার করি। তাহলে কোমল শিশু ছেলে না মেয়ে সেটি কিন্তু ওই চতুর্থ ঘর থেকেও কিন্তু বুঝে আসা যাবে, যেটি হচ্ছে হাতের রবির ক্ষেত্র এবং চন্দ্র ক্ষেত্র থেকে যেটি বুঝতে বাকি থাকবে সেটি কিন্তু ওই চতুর্থ ঘর থেকে বুঝে আসতে হবে, এটি মাথায় রাখতে হবে। তাহলে কোমল শিশু, প্রাথমিক শিক্ষা এগুলো চতুর্থ ঘর থেকে বিচার করি। গৃহের সুখ শান্তি, তারপরে হচ্ছে জমি জমা সংক্রান্ত বিরোধ, বন্ধুত্ব, তারপরে যানবাহন, সামাজিক কাজকর্ম, আপনাদের জনপ্রিয়তা কার কত, এগুলো সব কিন্তু চতুর্থ ঘর থেকে বিচার করি। তাহলে সেই চতুর্থ ঘর থেকে যদি মা বিচার করি, তাহলে চতুর্থ ঘর থেকে কিন্তু কন্যাও বিচার করি, আমরা করে থাকি। মানে মার যখন বয়স হয়ে যাবে, বড় হবে, কন্যা যেমন মাকে মা বলে ডাকবে, তেমনি মাও কিন্তু কন্যাকে মা বলেই ডেকে থাকে। অর্থাৎ একে অপরের বিপরীতই কিন্তু হয়ে থাকে। আপনারা অনেকেই ডাকেন বা আপনাদের অনেকের বাবা মা আপনাদেরও কিন্তু ওই বাবা মা বলে ডাকেন। যাই হোক, এবার পঞ্চম ঘর আসবো। আমরা বলি পঞ্চম ঘর থেকে বিদ্যা বিচার করি। তাহলে শুধু বিদ্যা বিচার করি না, পঞ্চম ঘর থেকে পিতা বিচার করি, পঞ্চম ঘর থেকে পুত্র সন্তান বিচার করি, পঞ্চম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি, নবম ঘরও যদিও যুক্ত থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেই সঙ্গে স্মৃতিশক্তি বিচার করি, শ্রুতি শক্তি, মানে আমরা শুনে শিখবো নাকি আমরা পড়ে শিখবো, এই শ্রুতি শক্তি আর স্মৃতি শক্তি, আমি পড়ে গ্রহণ করব আর শুনে শুনে গ্রহণ করব, এই কোনটির শক্তি বেশি সেটি কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করা যাবে। যদিও আমরা বলি যে শ্রবণ শক্তি মস্তিষ্কে বেশি গেঁথে থাকে, তার জন্য বিশেষ করে বই পড়া অপেক্ষা বিশেষ করে শোনা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য আমরা ফেসবুকে শুনতে শুনতে আমরা সব হচ্ছে এখন হয়ে যাচ্ছি, মানে মূর্খর যদি কোনো সর্বনিম্ন পর্যায়ে থাকে তাই হয়ে যাচ্ছি। এটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যিনি ফেসবুক আবিষ্কার করেছেন তিনিও বলেছেন, আবার অনেকেও বলছেন যে আমরা বই ছেড়ে দিয়ে আমরা মূর্খতার দিকে ধাবিত হচ্ছি। তাহলে সেটি কেন হচ্ছি তা কিন্তু এই প্ল্যানেটে ধরা পড়বে, যে আপনি কতটা জ্ঞানী মানুষ, কতটা গুণী মানুষ, কতটা মানী মানুষ, সম্মানীয় মানুষ, এমনকি উত্তরাধিকার প্রাপ্তি আছে কিনা সেই পঞ্চম ঘর থেকে বিচার করা হবে। সেই সঙ্গে আপনি কতটা ক্ষমাশীল, বিশেষ করে ধরুন আমি বলার পরে যারা ভিডিও অন করেছেন তাহলে বলতে হবে ওনারা দয়া মায়াশীল, ক্ষমাশীল, স্যারের কথায় সম্মান করছেন, তাহলে ওই পঞ্চম ঘর কিন্তু যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও কিন্তু দেখবে। সেই সঙ্গে ঝটকা উপার্জন, লটারির ন্যায় জীবনের পরিবর্তন, তাছাড়া ধরুন ফাটকা উপার্জন, কল্পনা শক্তির প্রকাশ, অনুসন্ধিৎসু মন, বিশেষ করে আমরা যেটি অনুসন্ধান করছি, সন্তান অনুসন্ধান করছি বা ধরুন ভাই বোন অনুসন্ধান করছি, সেই যে অনুসন্ধান, সন্ধান থেকে অনুসন্ধান, অর্থাৎ গুঁড়ো থেকে গুঁড়ো রহস্য উদ্ঘাটন করাটাই হচ্ছে অনুসন্ধান। তো সেই অনুসন্ধানও কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি। তাহলে এই যে বিচার ব্যবস্থা, আজকের ক্লাসে কতগুলো ভাব বিচার করতে হবে দেখুন। তাহলে আমাদের বিচার করতে হবে প্রথম ভাই বোনের জন্য তৃতীয় ঘর, তাহলে ভাই বোনের জন্য 3 নম্বর ঘর আমরা বিচার করব, এখানে 3 নম্বর ঘর কেতু। এবার ভাই বোনের পরে আমরা আসবো পিতামাতা, পিতামাতার জন্য করব চতুর্থ এবং পঞ্চম ঘর। আবার এখানে শুক্রের ক্ষেত্র, তারপর হচ্ছে রবি চন্দ্রের ক্ষেত্র, বিবাহ রেখায় বুধের ক্ষেত্রে, ঊর্ধ্বগামী রেখার ক্ষেত্র, এই কয়টি জায়গা আমরা বিচার করব। তাহলে আমরা কি পাবো, এই কয়েকটি জায়গার ভিতর লুকানো থাকবে আপনাদের ভাই বোন আর হচ্ছে পিতামাতা আর সন্তান বিচারের যে সূত্র বা কৌশল রয়েছে সেটি। তো আপনারা ইতিপূর্বে কিন্তু ভাব বিচার করেছেন, 1 থেকে 12তম পর্যন্ত দ্বাদশ ভাব বিচার করে কয়েকজনে পাঠিয়েছেন। আমি দুজনের ভাব বিচার পড়েছি, একজনের ভাব বিচারে খুবই মোহিত হয়েছি,
একজন হচ্ছে ভাব বিচার করেছেন সম্ভবত চ্যাট জিপিটি অথবা দেখা যাচ্ছে গুগল এর যত ওই অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেই সকল জায়গা থেকে অথবা সফটওয়্যার থেকে এটি আমার মনে হয়েছে। জানি না, আমার এই মূর্খ মনে অনেক কিছু ভুলও হতে পারে। তো আপনারা দুঃখ নেবেন না, এটা হয়তো আমার ভুল হতে পারে। কিন্তু ভাষা এবং সাহিত্য যেটি বলছে সেটি আমার কাছে ভালো না লাগায় বাকিগুলো আমি পড়িনি। কালকে আমি একটু ভ্রমণে ছিলাম। ভ্রমণ থেকে আসার সময় বৃষ্টি হচ্ছে। আমি ওই মোবাইলে বসে বসে গাড়িতে বসে বসে এগুলো পড়েছি। তো দুটি পড়ার পরে পড়ার যে আগ্রহ ছিল সেই আগ্রহটা দ্বিতীয়টি পড়ার পরে আগ্রহটি বিলীন হয়ে গেছে। কারণ এটি আমাদের নিজস্ব ভাষায় তৈরি করা উচিত। বিচারটা আপনি যখন করবেন আপনার ভাষা দিয়ে আপনাকে সেই ক্লায়েন্টকে তৃপ্ত করতে হবে আপনার নিজস্ব সাহিত্য দিয়ে। অ থেকে ও, ক থেকে ক্ষিয়, এ থেকে জেড, বর্ণমালা তো এই ৩ প্রকার। এর বাইরে তো বর্ণমালা নেই। বর্ণমালা কারো রেকর্ড করা না যে এই বর্ণমালাটা তার, এর মালিকানা কিন্তু সে নয়। কিন্তু ওই বর্ণমালাকে সজ্জিত করে একটি সুন্দর সাহিত্যপূর্ণ লেখা আপনারা উপহার দেবেন। দ্বাদশ ভাব বিচার দিয়েছেন কয়জন? ৯ জন না ১০ জন দিয়েছেন। অবশ্য বাকিরা দেননি, যদিও নীরজ স্যারের কাছে বেশি দিয়েছেন, আমার কাছে কম আসছে। তো তারপরেও এটি দেখার চেষ্টা করেছি। সেই ক্লাসের পুনরাবৃত্তি কিন্তু এখানে, যে ১ থেকে ১২ নাম্বার ঘর বিচার করেছেন, আজকেও কিন্তু ৩, ৪, ৫ বিচার করতে হবে। তো ৩, ৪, ৫ বিচার করলে পামিস্ট্রির অংশ যদি দেখতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ভাই বোন সন্তান মানে পিতামাতা আর হচ্ছে সন্তান সন্ততি কতজন হবে। এমনকি পুত্র হবে না কন্যা হবে, সেই জাতক প্রথম জন বাবা মা বাবার প্রথম সন্তান না লাস্ট সন্তান না মাঝের সন্তান, এটি বলা সম্ভব। অনেকে এর ভিতর দুই একজন আছেন আমার পাশে বসে উপলব্ধি করার চেষ্টা করেছেন। তো তারা হয়তো জানবেন যে কিভাবে এটি বলা সম্ভব। তারা জানেন। তো এটি কিন্তু বলা যায়, সহজভাবে বলা যায়। তো আমি আপনাদের ভিতর থেকে অল্প সময় নেব, মানে দুজনকে আমি ৩-৩-৬ মিনিট সময় দিব। আজকে আমাদের দুই স্যারের কোনো স্যারই কিন্তু নেই। আমাদের জে কে দেব স্যার একটু শারীরিকভাবে সিক আছেন। নীরজ কান্তি রায় স্যার উনি মানে এই সপ্তাহে একটু কোথায় যাবেন একটা অনুষ্ঠানে, সেটি আগে থেকে বলেছিলেন। তার জন্য কিন্তু ওনারা নেই। তাছাড়া পামিস্ট্রির আমাদের যে টিচার তিনি হচ্ছেন টিটু দাস বাবু। উনিও হয়তো ডিউটির কারণে উনি নেই। উনার সঙ্গে যদিও আমার যোগাযোগ হয়নি। তো আপনাদের ভিতর থেকে দুজন স্বল্প সময়ের মধ্যে গুছিয়ে বলতে পারবেন এমন কেউ বলুন। গুছিয়ে পারুন আর আগোছালো পারুন বলুন যে আমরা ৩, ৪, ৫ নাম্বার ভাব কিভাবে বিচার করব। এটি হচ্ছে জন্ম প্ল্যানের। যে শিশুটি জন্মগ্রহণ করেছে ৩রা সেপ্টেম্বর ২০০০ সালে ১০টা ১৫ মিনিটে ঢাকাতে। তো ঢাকাতে জন্মগ্রহণকারী এই জাতক জাতিকার ভাই বোন কয়জন হবে, তার পিতামাতা কেমন হবে, অধিক পিতামাতা হবে কিনা। ওই যে কথাটা বললাম অধিক পিতামাতা কিভাবে হয়, যে আমরা পুনর্ভূমাতার সন্তান, বা ধরুন আপনার উম, বাবা দ্বিতীয় বিবাহ করেছে। অনেক সময় আমরা কিন্তু বলি আপনার সতী নির্ভর করছেন, আপনার সতীন আছে, আপনার দুবিয়ে হবে, আপনার ৩ বিবাহ হবে, এগুলো কিন্তু আমরা বলি। তো এগুলো কিভাবে বলি? এমনকি যে কুমারী মাতার সন্তান, এগুলোও কিন্তু বিচার করা সম্ভব যদি আমরা অনুধাবন করি। এই সকল ক্লাসগুলো আপনাদের এই প্রাথমিক ব্যাচে ক্লাস হওয়ার কথা নয়। কিন্তু আমরা আপনাদের আগ্রহ দেখে, আপনাদের যোগ্যতা দক্ষতা দেখে, আপনাদের মানবিকতা দেখে আমরা সেই অনুযায়ী যুক্ত করেছি। তো যদি আপনারা নিতে পারেন তাহলে হয়তো এটি সারা জীবন কাজে লাগাতে পারবেন। তো কে বলবেন বলেন? আমি দুইজনের কাছে প্রত্যাশা করছি ভাব বিচারটা। হয়তো ভাই বোন নক করে বলতে পারছেন না বা পারবেন না, সেটি আলাদা কথা। কিন্তু ভাব বিচারটা যেহেতু আপনারা আগে করেছেন, ৪টি ক্লাস হয়েছে ভাব বিচারের, তো সেহেতু আপনাদের মধ্যে কে বলতে চান? হ্যাঁ, এই প্ল্যানেটের আলোকে বলতে পারেন, এটিও কিন্তু প্ল্যানেট। আজকে সকাল ৮টার সময় যদি কোনো শিশু জন্মগ্রহণ করে
এটি গোচর প্ল্যানেট হলেও কিন্তু স্যার এটিও প্ল্যানেট প্ল্যানেট, কিছুক্ষণ আগে সঠিক প্ল্যানেট। অতীতের আলোকে স্যার। তো এই প্ল্যানেট থেকেও যদি আপনি মনে করেন যে এটি থেকে বলা সহজ, এটা থেকে বলতে পারেন। যেটা সহজ মনে হয় বলেন। দুজনে বলবেন, যত সংক্ষেপে বলা যাবে তত ভালো। আর একজন রেডি থাকবেন, সুকান্ত সরকার বাবু বলার পরে আর একজন রেডি থাকবেন তিনি বলার জন্য। 2007 না, 2000, 2000। স্যার 3/9/2020 সাল, এটা খাতায় এই করলাম তো স্যার, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, স্যার 2000 সালে স্যার। স্যার এখন তৃতীয় ভাব থেকে স্যার আমরা যে সাধারণত ভাই বোন, নিজের চেষ্টা, বল বা প্রতিবেশী, মানে সহজ ভাব, নিজের ট্রান্সফার হোক বা নিকটবর্তী দূরত্ব হোক বা পূর্ণাঙ্গ বাক্য বলা হোক, এগুলো মূলত আমরা স্যার তৃতীয় ভাব থেকে আর কি বুঝে থাকি। এখন এটা থেকে আমি বুঝতেছি, যেহেতু স্যার তৃতীয় ভাবে কেতু বসা আছে, তার ভাই বোন কেতু হচ্ছে কেতু থাকার কারণে স্যার তার যে কারকতা আর কি স্যার। তৃতীয় ভাব এখন স্যার, আচ্ছা এখন আমার তৃতীয় পতি বৃহস্পতি। বৃহস্পতি আছে স্যার এখানে আমার অষ্টম ভাবে স্যার। অষ্টম ভাবে বিশ্ব রাশিতে। এখন স্যার যে তৃতীয় পতি অষ্টম ভাবে থাকার কারণে তার যে ভাই বোন, এখন স্যার ভাই বোনের ভাই বোনের কিছুটা স্যার মানে বিপদ আপদ, বিভিন্ন বাধাগ্রস্ত এরকম কিছু থাকতে পারে, বা ভাই বোনের মাধ্যমে কিছুটা কিছু বিষয় হতে পারে। যেহেতু বা তৃতীয় ভাবে কেতু বসে আছে, কি কেতু গুপ্ত কিছুর কারক। এখন আবার স্যার তৃতীয় ভাবে কেতু এখানে তুঙ্গস্থ হয়ে আছে স্যার। তুঙ্গস্থ হয়ে থাকার কারণে কেতু তার আপনি আপনার মতো কিছু করে কিছু বলে যাবেন, আমার কাছে মাধ্যমে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি আপনার মতো করে বলে যান, আবার স্যার এরকম হতে পারে যে তার তারপরে আমি ভাই উত্তর বোনের দেওয়ার চেষ্টা মাধ্যমে যে করব। গুপ্ত বিদ্যা উম, অর্জন করার কিছু বিষয় থাকতে পারে স্যার। যেহেতু স্যার তৃতীয় পতি অষ্টম ভাবে আছে, অষ্টম ভাবে থাকার কারণে স্যার তার ভাই তার তার ভাই তার নিজের স্যার, যদি আমি প্রথমে তো ভাই বোনের চিন্তা করি, সেক্ষেত্রে স্যার তার ভাই বোনের কিছুটা বিপদ হতে পারে, কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। আবার না, তৃতীয় ওখানে ভাব তো থেকে আমি কেতু নিজের চেষ্টা, তুঙ্গস্থ, ওখানে তো কেতু নিজের তুঙ্গস্থ চেষ্টা থাকে। বল আমি বুঝি, বা আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাও যেহেতু অষ্টম ভাব, সেই ইচ্ছাটা হয়তো বা কিছুটা খারাপের দিকে যেতে পারে। কিন্তু আবার তৃতীয় ভাবে বসে আছে কেতু। এখন আমার, জি স্যার, কেতু তুঙ্গস্থ আছে। এখন সেক্ষেত্রে আমার যেহেতু আমার ইচ্ছা, আমার ইচ্ছার ভিতরে আবার বলে কেতু যান, যেহেতু আপনার গুপ্ত মতো ভাব বলে যান। যায়, আমার ইচ্ছার কথা যদি কেতুর সাথে সংযোগ করি, সেক্ষেত্রে হতে পারে যে কেতু আমার মানে আমার ইচ্ছাটা কিছুটা গুপ্তের দিকে নিয়ে যেতে পারে। এরকম কিছু বিষয় থাকবে আর কি স্যার। এরপরে এরপরে চতুর্থ ভাব, আম, চতুর্থ ভাবে অধিপতি শনি। শনিও স্যার আমার অষ্টম ভাবে বসে আছে। চতুর্থ ভাব থেকে আমি মাকে মা বোঝাই, বা আমার পারিবারিক সম্পত্তি বোঝাচ্ছে, বা যানবাহন বোঝাচ্ছে। এখন সেক্ষেত্রে শনিও অষ্টম ভাবে থাকার কারণে আমার এখানে ওই যানবাহনের কিছুটা মানে আমার মায়ের সাথে সম্পর্কটা কিছুটা খারাপ থাকতে পারে। আবার আমার যে বাড়ি, এখানে স্থাবর সম্পত্তি, নিজের বাড়ি বোঝাচ্ছে বা গাড়ি বোঝাচ্ছে, এটা আমি অর্জন করতে হয়তো আমার দেরি হতে পারে, যেহেতু শনি একটু ডিলে করে সবকিছুতে। এটা হতে পারে আর কি স্যার। আবার পঞ্চম ভাব থেকে আমরা বুঝি শিক্ষা বুঝায়, প্রেম বুঝায়, বা পিতা মাতাকে আমরা বুঝে থাকি। এখানে পঞ্চম প্রতি শনি, সেও অষ্টম ভাবে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা
আমার শিক্ষার ক্ষেত্রে শনি কিছুটা বাধাগ্রস্ত করবে, বা আমার কেন থাকতে পারে, কেন শিক্ষার থাকতে ক্ষেত্রেও পারে? কিছুটা বাধা বাধা দেবে। আবার আমার পিতামাতার কিছুটা রোগ ব্যাধিও থাকতে পারে, তুলা লগ্নের শনি অষ্টমে বসে থাকলে তা কি হবে? বা আমার সে প্রেম সংখ্যা তুলা লগ্নের শনি না। স্যার থাকবে এখানে, যেহেতু পঞ্চমপতি শনি শনি সে তো হুম, অষ্টমে বসে আছে, সে এই শুক্রের জন্যই গৃহগত স্যার আছে একটু না, কিছুটা বাধাগ্রস্ত বা তাহলে রোগ ও ব্যাধি। জায়গায় একটু জি স্যার, তুলা লগ্নের। ও, জি স্যার, তো অবশ্য স্যার এটা পঞ্চমপতি শনি ভালো জায়গায় থাকবে, এটা খারাপ না আর কি স্যার। চতুর্থ ভাবে তো হ্যাঁ হ্যাঁ, বলেন পঞ্চম বলেন ভাবে তো বলেন, স্যার ভালোই রোগ বলতেছেন, ব্যাধি বলেন। দেবে না। আমি কথা না বললে সেক্ষেত্রে ভালো স্যার হচ্ছে। তার আহ, বলেন। ধীরে ধীরে তার মানে স্যার গোছাই বলতে পারতেছি না। জি স্যার, জি স্যার, এখন ওই পঞ্চমপতি শনি তার পঞ্চমে অবস্থান করছে, যেহেতু পঞ্চম তার ত্রিকোণ ভাব। সেক্ষেত্রে শনি ক্ষেত্রে তাকে কিছুটা দেরি করে ফল দিলেও ভালো ফল দেবে। তার মানে শিক্ষা জীবন মানে শেষ পর্যন্ত ভালোভাবে হয়ে উঠবে, এবং তার শিক্ষার ভিতর এখানেও স্যার যেহেতু আম, পঞ্চম ভাব থেকে স্যার আমরা আরো বিবেচনা করেছি স্যার, এখানে আমাদের একটা পঞ্চম ভাব থেকে আমরা শুভ পরিবর্তন পরিবর্তন বুঝে থাকি, আমাদের মেধা বুঝাই থাকি, বা আমাদের জ্ঞান বুঝাই থাকি। যেহেতু স্যার শনি এখানে আছে এবং বৃহস্পতিকে সঙ্গে সঙ্গে নিয়ে আছে, তার জ্ঞান মেধা এদিক দিয়ে স্যার বৃদ্ধি পেতে পারে, বা তার মেধাটা ভালো দিকে স্যার খরচ করতে পারে, যে কারণে সে এবং এটা একটা শুভ করে তার জ্ঞান মেধার কারণেই পাঁচ, যেহেতু হ্যাঁ, স্যার আরেকজন শুভ বলবেন। পরিবর্তনের জায়গা, আম, কে তার বলবেন? জীবনে একটা ভালো একটা পরিবর্তন আসতে পারে, তার হয়তো আগে তিরিশ একটু বলে রাখি, 35 বছর কারো কাছে কি বয়সের পর গ্রহগণ এরকম স্যারকে হতে পারে স্যার। শ্যামল বাবুর কাছে থাকতে পারে, যে গ্রহগণ নিদ্রিত, ক্ষুধিত, চিন্তাক্লিষ্ট, এই সারটা কি আপনার কাছে আছে কিনা? আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। যদি বা কারো কাছে যদি থেকে থাকে, গ্রহগণ কখন নিদ্রিত হয়, কখন ক্ষুধিত হয়, কখন চিন্তাক্লিষ্ট হয়, এই চারটি আছে কিনা? কারো কাছে আছে? যদি থাকে তাহলে একটু গ্রুপে দেবেন, কারো কাছে যদি থাকে। আচ্ছা, আরেকজন বলা শুরু করুন, যদি কারো কাছে থেকে থাকে তাহলে একটু গ্রুপে দেবেন। বলেন আরেকজন। স্যার, বইতে হ্যাঁ বলেন। খুঁজলে পাওয়া যাইতে পারে, কিন্তু ওটা দেখিনি স্যার। হ্যাঁ, স্যার অনুমতি দিলে স্যার আমি বলি। স্যার এইখানে তৃতীয় ভাবে প্রথমত আমরা যদি আমাদের ভাই বোনের জায়গাটা দেখি, তো কেতু বসে আছে তৃতীয় ভাবে। তো ভাই বোনের সাথে দূরত্ব কেতুর কারণে আসবে। তারপর তৃতীয় যে আহ, ভাবপতি বৃহস্পতি, বৃহস্পতি এখানে আমার আছে অষ্টম ভাবে, যার কারণে কিন্তু এখানে সমস্যা হবে ভাই বোনের সাথে। কারণ তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এখানে পাপক গ্রহের ভূমিকা পালন করবে। আবার আমি যখন দেখছি এখানে চতুর্থ ঘর দ্বারা মায়ের সাথে সম্পর্ক বিচার করা হয়। তো চতুর্থ ভাব অর্থাৎ মকরের যে অধিপতি সে হচ্ছে শনি। শনি গেল অষ্টমে। যদিও তুলা লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে শুভ গ্রহ, কিন্তু আহ অষ্টম ভাবের কিছু খারাপ দিক থাকে, যার কারণে কিছুটা হলো মায়ের সাথে সম্পর্কের ভিন্নতা দেখা দিতে পারে। শনির কারণে হয়তো এর প্রভাব কম থাকে। আবার পঞ্চম ভাবের সাথে একজন ব্যক্তির যশ প্রতিষ্ঠা, তার শিক্ষা ইত্যাদি জিনিস বিষয়ে সম্পর্কিত থাকে। পিতার সম্পর্কটা স্যার নবম ভাবের সাথে স্যার আমি অলওয়েজ বেশি কানেক্ট করে দেখি। পঞ্চম ভাবের সাথে আজকে যেভাবে স্যার বললেন, এখান থেকে আমি শিখার চেষ্টা করতেছি। কিন্তু পঞ্চম ভাবপতির হিসাব যদি এখানে দেখি, তাহলে স্যার শনির
হচ্ছে পঞ্চম ভাবপতি শনি অষ্টমে গিয়ে অবস্থান করছে। পঞ্চম ভাব কুম্ভ, যেটা শনিরই ঘর। আহ সেই হিসাবে এইখানে যদি পিতার সম্পর্ককে আমি দেখি, তাহলে আহ অত নেগেটিভ হয়তো হবে না শনির প্রভাবে। কিন্তু নবম ভাব দ্বারা যদি বিচার করি স্যার পিতার সাথে সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু স্যার এখানে রাহু অবস্থান করতেছে, পিতার সাথে কিন্তু বোঝাপড়ার একটা দূরত্ব দেখা যাচ্ছে। এছাড়া জাতকের আহ ধর্ম ত্যাগ করার অথবা ধর্মান্তরিত হওয়ার বা ধর্মের প্রতি বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে, যদি ওরা ধর্ম বিচার করতেছে না। এখানে পিতার সম্পর্ক, পিতার সাথেও সম্পর্ক এখানে স্যার খারাপ হবে জাতক বা জাতিকা। আর সন্তান বিচারটা স্যার পঞ্চম ভাব থেকে আমরা আহ করি। তো সন্তানের বিচার যদি করতে চাই স্যার, সেই ক্ষেত্রে পঞ্চম ভাবপতি অষ্টমে গিয়ে অবস্থান করতেছে, যার কারণে যেহেতু শনি, তো সেই ক্ষেত্রে আহ সন্তান হওয়াতে কিছুটা স্যার দেরি থাকতে পারে। এবং অষ্টম ভাবের যে দুর্ঘটনা, আকস্মিকতা, যেটা আমরা বুঝি, সেই আকস্মিকতার সাথে স্যার সন্তান প্রাপ্তির একটা বিষয় থাকতে পারে। এছাড়া দুর্ঘটনার সাথেও যদি আমরা জুড়ে দেখি, যদিও যেহেতু শুভ গ্রহ শনি এখানে আছে স্যার, সেই ক্ষেত্রে আশা করছি যে সেই দুর্ঘটনা বা খারাপ দিকগুলা খুব বেশি প্রভাবিত করবে না তুলা লগ্নের এই জাতককে। প্রথম দৃষ্টি এটা ভালোই পিতার জন্য। মায়ের জন্য চতুর্থ ভাব হিসাব করলে যেহেতু খারাপ বলতেছেন, কিন্তু এই লগ্নের রাজ্য খারাপ হয়েছে শনি, তার জন্য এক একটা করে বিচার করেন, কেন আগে ভাই বোন বিচার করে প্রথম তারপরে সন্তান সন্তান যান পরে। কন্যা হতে পারে, এটা বলা যায়। এনার প্রথম সন্তান কন্যা হতে পারে। সন্তান কন্যা। ভাই বোনের বিচার তো স্যার এখান থেকে আমার একটু মিস করতে, ভাই বোন কজন হবে এটা একটু বলা মুশকিল হয়ে যাচ্ছে। শনিদেব আছে, গুরুদেবও আছে একই জায়গায় বসে, এখন ভাই বোন কটা হবে বলা একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। স্যার প্রেডিকশনে তো সুজিত বাবু যা যা বলেন একই কথা, তো আমি তাই বলবো, এখানে নতুন কিছু আর কি যোগ করবে। আমি বললে তাই বলতাম, তাও আমি একটু বলছি আর কি। তৃতীয় ভাব তো ভাই বোনের বিচার, ইচ্ছা শক্তির বিচার হয়, প্রচেষ্টার বিচার হয়, বল বীর্য সবের ঘর এটি। তো এইভাবে কেতুদেব বসে আছে, সুজিত বাবু তো বললেন এই যে এখানে কেতুদেব বসে থাকার কারণে ভাই বোনের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে আর কি, মানে এক জায়গায় থাকলে মনে হবে একে অপরের থেকে দূরেই বসে আছে, মানে একটা আবেগগত যে বিষয় ব্যাপার সেটা একটু কম থাকবে তাদের মধ্যে। কিন্তু এইভাবে অধিপতি গুরু বৃহস্পতি তিনি বসে আছেন অষ্টমে শনিদেবের সঙ্গে। তো শনিদেবের সঙ্গে থাকার কারণেও এখানে তাও একই গল্প, সম্পর্কের মধ্যে একটু ঠান্ডা ভাবটা থাকবেই। আবার অষ্টম ভাবটা একটু খারাপ ঘর, তো এই জায়গায় একটু বাধা বিপত্তি, আকস্মিক সমস্যা, পদে পদে বাধা, এই ধরনের বিষয় ব্যাপার তো ভাই বোনের সঙ্গে প্রায়শই লেগেই থাকবে। কিন্তু গুরু কেন বৃহস্পতি থাকবে? যেহেতু কেন থাকবে? কেন কেন কেন? সেহেতু তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কের মধ্যে একটা রক্তের যে টান এটা থাকবে, একে অপরের সাহায্য করা বা বিপদে আপদে সঙ্গে থাকা, এই বিষয় ব্যাপারটা তাদের মধ্যে থাকবে ভাই বোনদের মধ্যে। কারণ গুরু বৃহস্পতি, কারণ কারণ স্যার গুরু বৃহস্পতি ভাবের মালিক, আর গুরু বৃহস্পতি হচ্ছে মানে সবসময় সম্পর্ককে টিকে রাখে, মানে কখনো চায় না যে একে অপরকে ছেড়ে চলে যাও বা দূরত্ব বজায় রাখো, মানে একটা টান থাকে, দৈবিক প্রভাব থাকে, আপনার দেখুন, একে অপরের সঙ্গে থাকো, যা হোক ঝগড়াঝাটি হোক মারামারি হোক, তবুও একসঙ্গে এক জায়গায় যিনি থাকো, এই বলেছেন যে তিনি বিষয়টা, হচ্ছেন এই যে বিষয় ব্যাপারটা এটা গুরু বৃহস্পতি দিয়ে থাকে। কি নাম তো, যিনি বলছেন ওই পাপক গ্রহ মানসিকতা, বৃহস্পতির ক্ষেত্রে তো এটা হবে না দাদা। পাপগ্রহ হলেও আমি যেটা বলবো এইমাত্র যিনি চতুর্থ বলছেন ভাবে এনার নাম বসে, হচ্ছে বিষ্ণু মহন্ত। দেখুন, কিন্তু আপনাদের তবু প্রথম থেকে এখন কিন্তু চতুর্থ একটি ভাবে জিনিস তো থাকবে। বোঝানো হয়েছে যে গ্রহগণ কোন নক্ষত্রে আছে। মন বিষ্ণু উনি মহন্ত যে স্যার, কেতু 21 নম্বর নক্ষত্রে আছে, অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হ্যাঁ হচ্ছে স্যার। রবি। রবি কিনা এই লগ্নের একাদশে বুধ যুক্ত হয়ে কোনো পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়ে অবস্থান করেনি। তাহলে তুলা লগ্ন সাপেক্ষে
রবিকে যদি আমরা পাপ বলি তাহলে নিজ গৃহে বসে আছে, নিজ গৃহে বসে থেকে প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে বসে আছে। হতে পারে লগ্ন সাপেক্ষে সে পাপ, কিন্তু নিজ গৃহে বসে থেকে কোনো বাধা বিঘ্ন পড়েনি। তাহলে যদি কোনো বাধা বিঘ্নের মধ্যে না পড়ে থাকে এবং বুধাদিত্য যোগ যে তিনটি গৃহে শুভ ফল দিয়ে থাকে, একটি হচ্ছে আপনার সিংহ, আরেকটি মিথুন, আরেকটি কন্যা, মেষ রাশিতেও অনেক সময় শুভ ফল দিয়ে থাকে, কিন্তু এই তিনটিতে সবসময় দেয়। মিথুন, কন্যা এবং সিংহ যদি পাপযুক্ত পাপদিষ্ট না হয়ে থাকে, তাহলে প্রত্যাশা এবং প্রাপ্তির ঘরে সেখানে কিন্তু সেই রবি কিনা বসে আছে আমাদের একাদশ ঘরে। অর্থাৎ উনি ভাই বোন পাবে, কিন্তু সেই ভাই পাবে না, বোন পাবে। রবি কিনা যশকারক গ্রহ, সেই যশকারক বা পুত্রকারক গ্রহ বা ভ্রাতৃকারক গ্রহ এখানে রবি। বৃহস্পতি তুলা লগ্ন সাপেক্ষে হতে পারে পাপ, সে পাপ গৃহে বসে থেকে পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহের সঙ্গে যুক্ত থেকে সে কিন্তু তার পাপ ফল লোপ পেয়েছে। এমনকি শুক্রের গৃহগত থাকার কারণে সে তার দৈত্যগুরুর গৃহে গিয়ে তার পাপ ফল বেশি দেখাতে পারছে না, যার কারণে বৃহস্পতির পাপস্থতা কিন্তু এখানে নাশ হয়েছে। তাহলে থাকছে রবি, সেই রবি কিনা নিজ গৃহে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাহলে এই রবি কি দিতে পারে? এই রবি তাকে ভাই বোন দেবে। এখন ভাই বোনের সাথে তার সখ্যতা কি থাকবে সেটি হচ্ছে পরের অংশ। তাহলে ভাই বোন কতজন হতে পারে সেটি আমাদের অনুমান করতে হবে। বুধ এই লগ্নে আমাদের যেহেতু প্রাপ্তির ঘরে আরেকজন গ্রহ এসে বসে আছে, সে কিনা ভাগ্যপতি এবং কিনা কি দ্বাদশপতি। তাহলে আগে ভাগ্যপতি, পরে হচ্ছে সে ব্যয়পতি। তাহলে সেই বুধ কিনা শুভকারক গ্রহ, বুধাদিত্য যোগ তৈরি করেছে। তাহলে ভাগ্যে তার আরো ভাই বোন থাকার সম্ভাবনা আছে কি নেই, এগুলো অনুধাবন করতে হবে। তাছাড়া এই যে চার্টটি কি কেউ দিতে পেরেছেন? আমাদের গ্রুপেই দেওয়া ছিল আগে, কিন্তু এটি খুঁজে বের করা তো সময়ের ব্যাপার। গ্রুপে আপনাদের যখন গ্রহের তুঙ্গস্থ নিচস্থ নোট দিয়েছিলাম, ওই সময় দেওয়া ছিল যে গ্রহগণ কখন, কেন, মানে ক্ষুধিত থাকলে কি হবে, চিন্তাক্লিষ্ট থাকলে কি হবে, নিদ্রিত থাকলে কি হবে। যদি সে নিদ্রিত থাকে তাহলে সেটি কার উপর প্রভাব পড়বে? সেটি ভাই বোনের ক্ষেত্রে বেশি না চতুর্থ বা পঞ্চম ভাবের ক্ষেত্রে বেশি? এটি অনুধাবন করার জন্য ওই জিনিসটি দরকার ছিল। তা যাই হোক, যদিও আমাদের চতুর্থ পঞ্চম ঘরে গ্রহ নেই, যদি কেউ খুঁজে বের করতে পারেন তাহলে একটু দেওয়ার চেষ্টা করুন। তবে সম্ভবত ওই ওটি কোন গ্রন্থ থেকে দিয়েছিলাম সেটাই তো মনে নেই আমার। যাই হোক, তো সেটি আমাদের যদি অনুধাবন করি যে তৃতীয় ভাব, তাহলে তৃতীয় ভাবে তিনটি নক্ষত্র রয়েছে, তিনটি নক্ষত্রের প্রভাব কি আমাদের ভিতর আছে এখানে? তাহলে যে তিনটি নক্ষত্রের আমরা পাচ্ছি রবির নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, সে বুধযুক্ত হয়ে বসে আছে। তাহলে এর উপরে কোন রকম কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, এমনকি রবি তার নিজ গৃহে সগর্বে দণ্ডায়মান। তাহলে এই জাতক জাতিকার ভাই হবে না বোন হবে, ইনি বড়জন হবে না ছোটজন হবে না মেজোজন হবে, এটি আমরা কিভাবে দেখব? একটি সহজ সূত্র আপনারা লিখে নিন, একেবারে সহজ যে জিনিসটি, সেটি হচ্ছে দেখবেন ভ্রাতৃকারক গ্রহ সব সময় লক্ষ্য রাখবেন। অবশ্য শুনে রাখলেই মনে থেকে যাবে, এটা এত সহজ যে আর লিখে রাখা লাগে না। তো ভ্রাতৃকারক গ্রহ ওই গৃহের মধ্যে যে বাকি দুটি নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্র দুটি তার আগে পড়ে না পরে পড়ে? হুম, বলে যদি আগে পড়ে, মানে গ্রহগণ তো ক্লকওয়াইজ ঘুরছে, আর কেতু কিন্তু এন্টি, মানে কেতু রাহু কেতু ক্লকওয়াইজ ঘুরছে, বাকি গ্রহগুলো এন্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে। তাহলে কেতু আমাদের এদিক থেকে এই দিকে আসছে, তাই না? এদিক থেকে এদিকে আসছে। তাহলে সে আছে কত ডিগ্রিতে?
সে কেতু আছে 21 নাম্বার নক্ষত্রে, মানে হচ্ছে আমাদের এই মাথায় আছে, উপরে মাথায় আছে, তাই না? জি নাকি? স্যার। এই ঘরটিকে 3টি নক্ষত্রের 3 পার্ট করে ফেললাম। এই 3 পার্ট। এই হচ্ছে কেতু এই পাশ থেকে প্রবেশ করেছে, করে জি স্যার। সে কোন নক্ষত্রে আছে? উত্তরাষাঢ়া নক্ষত্রে। তাহলে উত্তরাষাঢ়া নক্ষত্রের পরে যেহেতু এইদিকে ঘুরে, তাহলে এইদিকে উত্তরাষাঢ়ার পরে পূর্বাষাঢ়া থাকবে, তারপরে মূলা থাকবে না? নাকি? এইদিকে 19, 20, 21। তাহলে যদি এখানে কেতু না থেকে যদি চন্দ্র থাকতো, তাহলে চন্দ্র থাকলে 21 নাম্বার নক্ষত্রে থাকলে পরে কিন্তু 22-এ মকরে জি স্যার। যেত। ভেবে দেখুন, নাকি? জি স্যার। একদিন কিন্তু গ্রুপে আপনারা লিখেছিলেন ওই কেতুর ডিগ্রি নিয়ে, ডিগ্রি কিন্তু একটি ঘর 30 ডিগ্রি। এটা আমি উত্তর দিয়েছিলাম ভুল, কারণ 30 ডিগ্রি একটি ঘর, সেই ঘরের ডিগ্রি কিন্তু ডিগ্রির জি স্যার, জায়গায় ঠিক থেকে আছে। যায়। জি স্যার, অর্থাৎ জি স্যার, এই ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কিন্তু তার ডিগ্রিটা ডিগ্রির জায়গায় স্থির। তাহলে ডিগ্রি তো এখানে 30 ডিগ্রি কিন্তু স্থির। তাহলে কেতু তো ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে 21 নাম্বার নক্ষত্রে থাকলে পরে 20 নাম্বারে আসবে, তারপরে 19 নাম্বারে আসবে। তাহলে কেতু যাত্রা করেছে কিন্তু রবির নক্ষত্রকে নিয়ে। রবি কিনা তার একাদশে নিজ গৃহে বসে আছে, অর্থাৎ উনি বড় হবে, পরে কিন্তু তার ভাই বোন হবে। আর যেহেতু কেতু তুঙ্গ গৃহে অবস্থান করছে, সেহেতু তার পরের ভাই বোন আছে। এই সূত্রটা কিন্তু লিখে রাখুন। যে কোনো গ্রহ যদি তার নক্ষত্রে, যেমন এখানে ধরেন তৃতীয় ঘর কোন জায়গায় দেখাবো, ধরেন এই জায়গায় দেখাই। তৃতীয় ঘরে এখানে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা না, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, আদ্রা নক্ষত্রে বৃহস্পতি আছে, যেমন আদ্রা নক্ষত্রে আছে বৃহস্পতি অলরেডি। এই বৃহস্পতি 7 নাম্বার নক্ষত্রে। তাহলে বৃহস্পতি তো এইদিকে ঘুরবে। তাহলে তৃতীয় ভাবে সে পরবর্তীতে ভাই বোন নাও পেতে পারে, কিন্তু তার আগে কিন্তু ভাই বোন থেকে যেতে পারে। কারণ আগে কিন্তু কৃত্তিকা ও কৃত্তিকা, রোহিণী দুটি নক্ষত্র কিন্তু আগে রয়েছে, রয়েছে না? এর আগে কৃত্তিকা, রোহিণী রয়েছে না? তারপরে মৃগশিরা আসছে না? বুঝতে পারছেন? এটি কিন্তু সহজভাবে ডিগ্রি দেখে মুহূর্তের মধ্যে বলতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে ভাবপতি, এই ভাবপতির বলবত্তার উপর নির্ভর করবে। জি স্যার। তাহলে ভাবপতি কি? ভাবপতি বৃহস্পতি, এই লগ্নে পাপক গ্রহ। তাহলে আমি তো বললাম যে পাপক গ্রহটি পাপ গৃহে, যদিও নৈসর্গিক শুভ গ্রহের ঘরে আছে, শুক্রের গৃহে। বৃহস্পতির জন্য শুক্র আমরা কিন্তু শিখিয়েছি যে রাহু আর বৃহস্পতি গুরুচণ্ডাল হয়। আর যদি রাহু শুক্র যুক্ত থাকে বা রাহু শুক্র দৃষ্ট থাকে, বা ওই সরি তো তুমি বৃহস্পতি শুক্র যুক্ত বা বৃহস্পতি শুক্র দৃষ্ট, বা বৃহস্পতি কখনো শুক্রর গৃহগত হয়, তাহলে সেটি মহাগুরু চণ্ডাল হয়। এটি কিন্তু নোট রাখতে হবে। তাহলে বৃহস্পতি যদি মানে গুরু চণ্ডাল হয়ে থাকে শুক্রের গৃহগত থেকে, এমনকি সেই শুক্রের উপর আবার তাকিয়েও দেখছে, একেতে শুক্রের গৃহে যে তুমি মাতব্বরি করার চেষ্টা করছো, পাপ গ্রহ, আবার শুক্রের পরে তুমি তাকিয়েও দেখছো, মানে আর চোখে তাকিয়ে, কড়া দৃষ্টিতে। তো এই কঠোর দৃষ্টি কিন্তু শুক্র মেনে নেবে না। আর শুক্র বুধের ঘরে নিচস্থ। তো নিচস্থ হয়ে নিচস্থ ডিগ্রিতে আছে কি নেই সেটি পরের কথা, নিচু গৃহে আছে। তো শুক্র বলবে আমি নিচু গৃহে আছি বিধায় না তুমি আর চোখে তাকাচ্ছ। যদি আমি নিচু গৃহে না থাকতাম, তাহলে তোমার তাকানো কিন্তু আমি দেখিয়ে দিতাম। এটা অন্যরা বলা বলি করবে, বুঝলেন? যেমন আমরা এই ক্লাসের সবাই যদি এক জায়গায় বসে ক্লাস করতাম, যে এই অনলাইনে না হয়ে অফলাইনে, তাহলে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে একে অপরের মধ্যে কথা বলা বলি নিয়ে আমরা গন্ডগোল মারামারি করে ফেলতাম। তো এরা কিন্তু একই জায়গায় বসে তাকিয়ে ওই তার কিন্তু বলা বলি আসবে। আমি কিন্তু যদিও আমাদের ব্যর্থতা নিয়ে
যে আমাদের সবচেয়ে সিনিয়র, যিনি আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিচালনায় সর্বাধিক যিনি সহযোগিতা, বৌদ্ধিক, শারীরিক, মানসিক সকল সহযোগিতা যিনি করেন, তিনি স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বলেছেন, আমি দ্রুত বলার কারণে অনেক শিক্ষার্থী ধরতে পারেন না, আর পরে ওই ক্লাসটা দেখতে পারেন না। তার জন্য আজকে আমি কিন্তু নীতি পাল্টিয়ে স্লো স্লো বলার চেষ্টা করছি, ধরে আপনাদের নিতে হবে। নমস্কার। হ্যাঁ, স্যার স্যার আমার কথা যখন বলেছেন, আপনাকে নমস্কার, আমার কথা যখন বলেছেন আমি একটু আপনার মানে ওই বলতে চাচ্ছিলাম যে যারা আপনার ইয়ে করতে পারেন, লিখে নিতে পারেন বা মেমোরিতে ধারণ করতে পারেন, তাহলে একটু করেন। স্যার যেটা বলছিল যে আপনার এখানে লজ্জিত গ্রহ, ক্ষুধিত গ্রহ, তুষিত গ্রহ বা মুদ্রিত গ্রহ, হুম, মানে কবিত গ্রহ কোনগুলো, এগুলো আমার কাছে যেটুকু আছে সেটা হচ্ছে স্যার, লজ্জিত গ্রহ হচ্ছে রাহুর সাথে এক রাশিতে যে গ্রহ থাকবে সেই গ্রহ লজ্জিত হবে, কিন্তু রাহু লজ্জিত হবে না। এবং আপনার লজ্জিত গ্রহ কখনো সম্পূর্ণ ফল দিতে পারে না। এটা হচ্ছে যে 1 নাম্বার। 2 নম্বরে আপনার গর্বিত গ্রহ হচ্ছে যে মূল ত্রিকোণ বা তুঙ্গস্থানে যদি গ্রহগণ থাকে তাহলে গ্রহগণ গর্বিত হয়। আর ক্ষুধিত গ্রহ যেটা, সেটা হচ্ছে যে শনির সাথে যুক্ত হয়ে এক রাশিতে, যে কোনো গ্রহ রাশিতেই আপনার মানে যদি সেই গ্রহ ক্ষুধিত হয়, আবার কোন গ্রহ যদি শুক্র গ্রহের ক্ষেত্রে আপনার শত্রু গৃহযুক্ত হয় বা দৃষ্ট হয় বা অবস্থান করে, তাহলে তাকে ক্ষুধিত গ্রহ আপনার বলা হয়। এইটুকু। আর তুষিত গ্রহ যেটা, সেটা হচ্ছে যে শুভ গ্রহের দৃষ্টি বিবর্জিত হয়ে গেলে, তাহলে কোন গ্রহ জলরাশিতে, যেমন আপনার কর্কট, মীন, আপনার বৃশ্চিক বা মকর রাশির শেষ অংশ, তাহলে শত্রু রাশি কর্তৃক দৃষ্ট করলে বা অবস্থান করলে তখন তাকে তুষিত গ্রহ বলা হয়। আর মুদ্রিত গ্রহ যেটা, সেটা হচ্ছে যে বৃহস্পতির যুক্ত হয়ে যদি কোনো গ্রহ মিত্র ক্ষেত্রে অবস্থান করে, তাহলে ওই অবস্থান যুক্ত বা দৃষ্ট হয়, তখন তাকে মুদ্রিত গ্রহ বলে। আর পবিত্র গ্রহ যেটা, সেটা হচ্ছে যে যদি কোনো গ্রহ রবির সাথে যুক্ত হয়ে কোনো এক রাশিতে অবস্থান করে এবং সুন্দর। কোনো পাপগ্রহ বা দেখেন, শত্রু গ্রহ স্বপন চক্রবর্তী কর্তৃক মহোদয় দৃষ্ট হয়, সংগ্রহ করে তখন রেখেছেন, তাকে কিন্তু এটার পবিত্র একটা গ্রহ চার্ট আছে যেটা আমরা আমরা বলে দিয়েছি, থাকি। তবে এটি উচ্চতর ব্যাচের সিলেবাসে আছে। এটি কিভাবে প্রভাব পড়বে, যেমন রাহু যুক্ত থেকে সেই গ্রহগুলো মানে দুর্বল হচ্ছে, এটা তো ধরুন দুর্বল হচ্ছে, উদিত হোক, চিন্তাক্লিষ্ট হোক, নিদ্রিত হোক, একভাবে হচ্ছে। তো এটি কোন ক্ষেত্রে কাজ করে? একটি যদিও আমাদের অনেক মাতাজি রয়েছেন, একটি ঝটকা কথা বলি। ঝটকা কথা কি? ঝটকা কথা হচ্ছে, আপনার ফেসবুকে অনেকে দেখেছেন যে ছেলে খুব বান্দর, মানে বা মেয়ে খুব বান্দর, প্রচন্ড চঞ্চল বাচ্চা, তাকে মোটা সান্ত্বনা দিতে পারছে না। আর সেই সন্তান হচ্ছে বলছে, আমার একটা ভাই নেই, আমার একটা বোন নেই। তো বলছে, এই তুই এত চঞ্চল কেন, তুই সকাল সকালে ঘুমালি তো তোর তাড়াতাড়ি ভাই বোন হয়ে যায়। এটি ফেসবুকে আমরা দেখি জোকস। তো এই যে জোকস মানে কি, গ্রহগণ যদি ক্ষুধিত থাকে, চিন্তাক্লিষ্ট থাকে, নিদ্রিত থাকে, সে যদি ভ্রাতৃভাবে মানে পুত্র ভাবে বা কন্যা ভাবে থাকে, তাহলে সেই গ্রহগণ কিভাবে পুত্র দেবে বা কিভাবে কন্যা দেবে? যদিও বিজ্ঞানের যুগ, আমরা সন্তান পেতে বর্তমান সময়ে যদি আপনি এক ছেলে চান, ছেলে সন্তান পাওয়া সম্ভব, মেয়ে চাইলে মেয়ে সন্তান পাওয়া সম্ভব, বিজ্ঞান বলছে, চিকিৎসা শাস্ত্র বলছে। এমনকি ছেলে মেয়ে একই সঙ্গে মাতৃগর্ভে প্রতিস্থাপনের মাধ্যমে টুইন বেবি একই সঙ্গে মা কষ্ট করে
2টি সন্তানকে নিয়ে নিতে পারছে একবার গর্ভধারণ করে। এটি কিন্তু চিকিৎসাবিদরা আবিষ্কার করেছে এবং সেগুলো বাস্তবায়ন হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তাহলে সেটি যদি আবিষ্কার করে থাকে তাহলে জ্যোতিষদের এরপরে আর আহ, জ্যোতিষ করে খাওয়ার উপায়টা কোথায়? উপায় কিন্তু নেই। তাহলে আমাদের আগে যেগুলো রয়েছে সেইগুলোর উপরে মুখ বাড়িয়ে চলা ছাড়া আসলে আমাদের কোনো উপায় কিন্তু খুঁজে আমরা দেখছি না। তো যদি তাই দেখতে হয় তাহলে আমাদের ভাই বোনের ক্ষেত্রে সেটি কতটা গুরুত্বপূর্ণ হোক বা না হোক, পুত্র কন্যার ক্ষেত্রে কিন্তু সেটি ওই গ্রহগণের ওই অবস্থানগুলো আমাদের জানতে হবে। এটি আরেকটু বিশদ ভাবে, যেটি আমাদের স্বপন চক্রবর্তী মহোদয় বলেছেন, এটির আরেকটি বিশদ ব্যাখ্যাও কিন্তু রয়েছে। এটি বোঝা আসলে এই ক্লাসে সম্ভব নয়। তবু আপনাদের বলে দিতাম যে আপনারা একটু মুখস্থ করে নিতেন। তবে ওই 4টি গ্রুপে দেওয়া আছে, আমার নিজ হাতেই দেওয়া, ওটি খুঁজে নিয়ে এটি কিন্তু মুখস্থ রাখার মতো গ্রহগণ তুঙ্গস্থ নিচস্থ এই সক্ষেত্রগত যেমন মুখস্থ রাখেন এইরকম কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন আপনারা যে রাখেন একটি গ্রহ কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় এটা আপনারা মুখস্থ রাখছেন। তাহলে যদি গ্রহগণ দৃষ্টি, বিশেষ করে পূর্ণ দৃষ্টিটা শুধু আমরা দেখি, এর মধ্যে কিন্তু পূর্ণ দৃষ্টি মানে 60 কলা দৃষ্টি, সে কিন্তু 45 কলা দৃষ্টি দেয়, মানে 1.25 দৃষ্টি দেয়। আবার দেখা যাচ্ছে অর্ধ দৃষ্টি দেয়, মানে 30 ডিগ্রি, মানে 30% দৃষ্টি দেয়। তাহলে ওই 30% কেন বলছি, ধরেন ওই 50% দৃষ্টি দেয়, আবার 25% দৃষ্টি দেয়। এই দৃষ্টিটাও কিন্তু এখানে দরকার। এত সহজ নয় বিজ্ঞানের যুগে ভাই বোন বিচার করা। আগের কালে সম্ভব হলেও এখনকার সময় কিন্তু সেটি সম্ভব নয়। পিতামাতা যদি সন্তান না নেয়, সন্তান আসবে কোথা থেকে? অনেকে আমি আমার পেশাগত জীবনে দেখেছি যে আমি বিয়ে করব না, আমার দরকার নেই সন্তান, আবার বিবাহ করেছে, দুজনের স্বামী স্ত্রী অগাধ মিল, কিন্তু তাদের বেবি নেই। আপনার বেবি নেই কেন? 14-15 বছর বিয়ে করেছেন, তো বলছে, না আমরা বেবি নিতে চাই না। এই জিনিসটি কিন্তু জাপানে আরো বেশি, চায়নাতে আরো বেশি, রাশিয়াতেও কিন্তু কম নয়। সর্বপ্রথম জাপান, 2 নম্বরে যদি যান তাহলে চায়না, 3 নম্বরে রাশিয়া। এরা কিন্তু এই বিশেষ করে জীবন উপভোগ করবে, কিন্তু ওই বংশধর রেখে যেতে হবে, বংশের প্রদীপ রেখে যেতে হবে, এই চিন্তা কিন্তু করছে না। যার জন্য অনেক সময় দেখবেন যে মান্ডেন অ্যাস্ট্রোলজি যখন আমরা ওই জাপান নিয়ে, চীন নিয়ে, রাশিয়া নিয়ে যখন লিখি, উম, গত 2, 3 বা 4 বছর আগের পঞ্জিকা যদি দেখেন, সেখানে দেখবেন আমি লিখেছি যে জনপ্রবৃদ্ধি কমে আসবে। তাহলে জনপ্রবৃদ্ধি কমবে এই বছর, মানে সেই সালটিতে তাদের জনপ্রবৃদ্ধি কমবে, মানে ওই দেশে জনসংখ্যা বাড়বে না। তাহলে এই জনসংখ্যা বাড়বে না কেন? কোন কারণে বাড়বে না? সেই কারণটি কিন্তু ওই মান্ডেন অ্যাস্ট্রোলজির ওই রাষ্ট্রের যে গৃহে জনগণ বর্ধিত হবে না কমবে। এবার জনপ্রবৃদ্ধি বাড়বে না মানে কি জন্মগ্রহণ করে বাড়বে না? আরে অন্য দেশ থেকে তো ওই দেশে যে ও বাড়তে পারে, কিন্তু তাও যাবে না। তো এটিও একটু কিন্তু অনেক জ্যোতিষশাস্ত্রে এখন যত যাবেন তত হচ্ছে মনে হবে যে এই জ্যোতিষশাস্ত্রে আসলে কোন জায়গায় আমরা শিখেছি, কতটুকু শিখেছি। যে কষ্টটি আমাকে আমি পাচ্ছি, মানে ধরুন আমি চট্টগ্রামে গেছি, আহ একটা শুক্রবার বন্ধ, শনিবার, মানে উচ্চতর ব্যাচের আপনাদের ক্লাস কোনো বন্ধ ছিল না। তো উচ্চতর ব্যাচের ক্লাস শনিবার 2 তারিখ না কয় তারিখ শনিবার পড়েছিল ওই দিন, না 1 তারিখ বন্ধ গেছে। তারপরে শনিবার গেছে 8 তারিখ না কয় তারিখ, ওটাও বন্ধ গেছে। কেন বন্ধ গেছে? শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। তার মানে আমরা ধরে নেব, আমি যদিও লেখার সুযোগ পাইনি, বলার সুযোগ পাইনি, আমি একটু বিজি ছিলাম, তো যে তারা মনে হয় অনেক শিখে ফেলেছে, যারা আমাদের উচ্চতর ব্যাচে যারা শিক্ষার্থী আছেন অনেক শিখে ফেলেছে। কিন্তু আসলে এই যে আজকের ক্লাসের অনুধাবন কিন্তু ওই আরেকটা পার্ট কিন্তু এখানে থেকে যাচ্ছে, যে পার্টটি কিন্তু আসলে আপনারা শেখেননি, এমনকি আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরাও শেখেনি। তাহলে তানরা যথাসময়ে উপস্থিত হচ্ছেন না, মানে তানরা মনে করছেন শিখে গেছি, আমরা তো এখন পেশা নির্ণয় করছি বা পেশাগত জীবনে আছি। কিন্তু পেশায় যে সর্বোচ্চ শিখর, বা ধরুন একে অপরে ধাপে ধাপে যখন
অতিক্রম করতে হবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা যারা চট্টগ্রাম রোডে যাতায়াত করেছেন তারা বুঝবেন যে একটি গাড়ি ওভারটেক করতে গেলে কতবার রিস্ক নিতে হয়। যাচ্ছি যাচ্ছি গাড়ির পিছনে গাড়ি, আহ, যেতে যেতে তারপর একবার গাড়িটা ওভারটেক করতে পারে। তো আপনার উপরে আরো হাজারো জ্যোতিষ রয়েছে, সেখান থেকে এক একজন করে টপকাবেন, তবেই তো আপনার সুনাম বাড়বে। তো সেই টপকাতে গেলে জ্যোতিষ শাস্ত্রে যে সাবজেক্ট গুলো দরকার, সেই জিনিসগুলোকে কিভাবে রপ্ত করতে হবে সেটি আপনাদের উপর থাকলো। আপনারা সেই অনুযায়ী খেয়াল করবেন। এবার তাহলে আমি বলা শুরু করি। দেখুন, যদি আমরা বলি এই লগ্নের ভাই বোনের ভাব আমরা বললাম, পরবর্তীতে আরো একটু নিগুড় জিনিসটা দেব, চেষ্টা করব। তাহলে প্রথম আমরা নোটটা নিলাম যে তৃতীয় ভাবের কোনো গ্রহ যদি গতিশীল, তো সব গ্রহ থাকবেই, আবার বক্রীও থাকবে, আবার অতিচার গতি দ্বারা যাবে। একমাত্র বৃহস্পতি অতিচারে চলে, অ্যাডভান্স চলে, অতিচার গতিতে চলে। ও, তো বিশেষ করে কোনো গ্রহ গতিশীল থেকে যদি তার পরবর্তী নক্ষত্র অতিক্রম করবে সামনে থাকে, তার তার অবশ্যই ভাই বোন থাকবে। যদি অতিচারে যায়, তাহলে অতিচার একমাত্র বৃহস্পতি যায়, তৃতীয় পতি তৃতীয় অতিচার গতি দ্বারা গেছে। ধরেন বৃহস্পতির থাকার কথা বৃশ্চিকে, কিন্তু সে অতিচার গতি দ্বারা যাবে। এটি আপনারা আগে দেখেছেন বা অনুধাবন করেননি। যেমন ধরুন বৃহস্পতি এই বছরেই কিন্তু 17ই মে, এপ্রিল মে, 17ই মে হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করবে। 17ই মে থেকে কত তারিখে, মে জুনের দিকে, মে জুন জুলাই, জুলাইয়ের দিকে দেখেন বৃহস্পতির আর একটা গোচর আছে। সেই গোচর হচ্ছে অতিচার গতি দ্বারা সেই বৃহস্পতি সিংহ রাশিতে আসবে। তো তখন যদি, যেহেতু অতিচারে আসছে, উনি দ্রুত আসছে ভ্রাতৃভাবে, ওই ভাব যদি তৃতীয় ভাব হয়, তাহলে কি হবে? অপ্রত্যাশিত ভাবে তার ভাই বোন আসতে পারে। এমনকি সে দেখা যাচ্ছে ওই 10 মাস 10 দিন মাতৃগর্ভে না থেকে আগামও কিন্তু চলে আসতে পারে। এটা আগাম শুভ সংবাদ দিতে আসছে। অর্থাৎ যদি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ হয়ে থাকে, যদি সে কোনো লগ্ন সাপেক্ষে ভ্রাতৃভাবে শুভ অবস্থানে থেকে থাকে, তাহলে অতিচার গতি মানে আকস্মিক ভাই বোন লাভ বা হঠাৎ ভাই বোন লাভ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আরো একটু কথা রয়েছে, যে আকস্মিক ভাই বোন আসবে, ঠিক আছে, তাহলে 10 মাস না পার করে তো আর আসবে না। যদিও আসে, এখন 6 মাসেও বাচ্চা হয়, তো আসে, আকস্মিক আসলো। কিন্তু আকস্মিক যদি আর এক সিস্টেমে আসে, ধরেন বাবা আর একটা বিয়ে করেছে, সেই ঘরের আর একটি সন্তান আসছে, তাহলে সে তো ভাই বোন। বাবার ঔরসে যতজন ভাই বোন আসবে, সন্তান হবে, সবাই তো আপনার ভাই বোন। কিন্তু গোপনে বাবা একটি বিবাহ করেছে, সেই ঘরে একটি সন্তান আসছে। ওই অতিচার গতিতে বৃহস্পতি গেছে, তখন গোপন ছিল, পরবর্তীতে জানা গেছে যে আমার একটি ভাই বোন আছে। তাহলে কেমন হলো, কেমন লাগবে? সেটি যে জ্যোতিষ বলতে পারবে, সেই জ্যোতিষকে ওই ক্লায়েন্ট শুধু মাথায় না, ওনার আশেপাশে দুনিয়ার যত লোকজন আছে জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষ আগ্রহী, সবাইকে দেখবেন আপনার কাছে নিয়ে আসবে, আর আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না। এইবার গ্রহগণ যদি বকরি হয়, তাহলে বকরি হলে বাধা পড়ছে, ওই গ্রহগণ ওই গৃহে বকরি, একেতে গ্রহ বকরি মানে সে দুর্বল। আর যদি ধরেন তার শত্রু ইয়েতে মানে শত্রু নক্ষত্রে আছে, তাহলে কি হলো? গ্রহগণ আর জীবিত থাকতে পারলো না, মানে দুর্বল হয়ে গেল, এত দুর্বল যে ওর আর নড়ার শক্তি নেই। যখন নড়াচড়া করার শক্তি নেই, দেখা যাচ্ছে ওই ভাই বোন কিন্তু মৃত বৎসা, মানে তার বাবা মা মৃত বৎসা জন্ম দিচ্ছে, মৃত বাচ্চা, বা মৃত বাচ্চা না বলি, অত কঠোর ভাবে আমরা না বলি, দেখা যাচ্ছে বক্র গ্রহ এবং পাপ নক্ষত্রে অবস্থান করছে, সেই সময় তার ভাই বোন হয়েছে। তাহলে ওই ভাই বোনটি দেখা যাচ্ছে বিকলাঙ্গ হয়েছে, টেরা হয়েছে, খোড়া হয়েছে, কানা হয়েছে, বা হতে যে বিলম্ব হয়েছে, নর্মাল ডেলিভারির জন্য প্রচন্ড চেষ্টা করেছে, হয়নি, তারপর সিজার করেছে, করার পরে আইসিইউতে নেছে, ট্রিটমেন্টের জন্য নেছে, বা ধরেন ওই
ভাই বোনের সাথে মানে বকরি গ্রহ তো চাপ খেয়ে আসছে। একটি বেলুনের যদি এক পাশে চাপ দেই আর এক পাশ যেভাবে ফুলে ওঠে ওইভাবে ফুলে উঠছে। ওই ভাই বা বোন জন্মগ্রহণ করার পরে দেখবেন রাজত্ব হচ্ছে তার, আর আপনাকে দেবে ধাক্কা মেরে ফেলে। যাও, এইবার সেই ভাই বোনের জায়গা জমি সম্পত্তি বাবার সবকিছু তার, আর আপনার হচ্ছে বাহিরের অংশ চলে যাও, তুমি ভাড়ার বাড়ি মেসে থেকে তুমি পড়াশোনা করো, ও থাকবে আমার বাড়িতে। বুঝতে পারছেন? দুই চোখ কখন হবে? কারণ হচ্ছে সে যখন চাপ খেয়ে আসবে, পূর্ব থেকে সে চাপ সহ্য করে আসছে, এখন কিন্তু এই ইহজনমে তার সুখ ভোগ করার কথা, সেই সুখ পাবে কিন্তু বাবা মায়ের কাছ থেকে। এটিও কিন্তু অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আরো যদি কঠিন আলোচনা করি তাহলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে। তার ফাঁকে আমরা আরেকটু চতুর্থ ভাবে যে আসি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বুঝতে হয়তো একটু সহজ হতে পারে। তো চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার করি আমরা সেটি তো জানি, যে চতুর্থ ঘর থেকে মা, তাহলে কন্যা, এটিও আমরা বিচার করি। যদিও পুত্র কন্যা সন্তান সবই পঞ্চম ঘর থেকে বিচার হয়, কিন্তু কন্যা সন্তান চতুর্থ ঘর দেখতে বলা হয় কেন? সেটি আমি আগেই বলেছি যে মা সন্তানকে মা বলে ডাকে আর সন্তানও মাকে মা বলে ডাকে। এটি চতুর্থ ঘর, তার জন্য মিত্র, আবার বন্ধু ঘরও এটি। তো সেই চতুর্থ ঘর যখন আমরা দেখব তখন সেই চতুর্থ ঘরে দেখতে গিয়েও কিন্তু একই পদ্ধতি অ্যাপ্লাই করব, কিন্তু সেটি কে করবে? সেটি কিন্তু তার বাবা মা করবে। তাহলে এইবার চতুর্থপতি রাজযোগ কারক গ্রহ, ধরেন চতুর্থপতি রাজযোগ কারক গ্রহ এই লগ্নে, তুলা লগ্নে উনি চতুর্থে বসে আছে। চতুর্থপতি রাজযোগ কারক গ্রহ চতুর্থে বসে আছে বা পঞ্চমে বসে আছে। শনিকে অষ্টম থেকে যদি চতুর্থে বা পঞ্চমে দেখেন, বলি কিন্তু সুবর্ণবাবু, বলবো না বলবো না? অনেকের ক্ষেত্রে দেখবেন বাবা সন্তান নিতে চাচ্ছে না, মা বলছে আমার একটি সন্তান দরকার। অনেকের ক্ষেত্রে মা বলছে কিন্তু বাবা বলেন স্যার। বলছে যে স্যার বলুন স্যার, স্যার বলেন। না। তাহলে কি হবে? এটি কিভাবে বিচার করবেন? দুইজনের মত তো দুই রকম হবে, স্বাধীন দেশ, আর এখন তো আরো স্বাধীনতা বাড়ছে দিন দিন। তো এইবার বাবা মা দুজনেই সার্ভিস করে, মা আগে একবার সন্তান ধারণ করেছে, বলছে আমি আর সন্তান সন্তান নিতে পারবো না। এইবার রাজযোগ কারক গ্রহ পঞ্চমে বসে আছে, বাবা বাই ফোর্স বলবে যে আমাকে আরেকটি সন্তান দাও। আর চতুর্থে বসে থাকবে, মা বলবে আমি সন্তান আরেকটি নেব, তুমি কি দিবা? না দিলে আমি যে কিন্তু ওই টেস্ট টিউব নিয়ে আমি কিন্তু বাচ্চা আরেকটা নিয়ে আসবো। কি করবে? তাহলে আবার এমনও হতে পারে রাজযোগ কারক গ্রহ পঞ্চম পতি পঞ্চমে আছে, এইবার তার ওয়াইফ বলছে বা বাবা বলছে মাকে সন্তান নেওয়ার কথা, মা নিচ্ছে না। ঠিক আছে, তুমি সন্তান নিচ্ছ না, আমার আরেকটি সন্তান দরকার, আমি আরেকটা বিয়ে করব। এমনও কিন্তু দুনিয়ায় হচ্ছে, মা গোপনে যে সন্তান নিয়ে চলে আসছে, এমনও কিন্তু হচ্ছে। এই জন্য বললাম বলবো কি বলবো না, এটি কিন্তু বুঝতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে ওই ঘটনা যদি ঘটে থাকে আর তার জন্ম তারিখ যদি না থাকে, তাহলে হাত থেকে ভাই বোন পিতা মাতা সন্তান বিচার করা কত কঠিন বা কত নিগুড় দৃষ্টি দেওয়া উচিত, সেটি একটু ভেবে দেখুন। এক সময় আমার প্রচন্ড নেশা ছিল, নেশা ছিল যে বড় বড় সেলিব্রিটিদের হাত নেওয়া। একবার মনে হয় আপনাদের গ্রুপে, ওই গ্রুপেই আছে দেখবেন, কম করে 100-200 হাতের ছবি দেওয়া আছে, প্রত্যেকের ছবি সহ, যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাত উঁচু করেছে তার সহ তার হাতের ছবি। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ওই ইয়ে বারাক ওবামা, তার ছবি এইরকম কিন্তু গ্রুপে দেওয়া আছে। আমাদের উচ্চতর ব্যাচের এক শিক্ষার্থীর বিশেষ অনুরোধে, যিনি আমার হৃদয় হরণ করেছেন সেই হৃদয় বাবুর অনুরোধে ওনাকে প্রথমে দিয়েছিলাম, পরে আবার গ্রুপেও দিয়ে দিয়েছিলাম।
তো এগুলো কিন্তু আমি সংগ্রহ করতাম। কেন সংগ্রহ করতাম? সংগ্রহ করে কিন্তু আমি দেখতাম এবং গুগলে সার্চ দিয়ে দেখতাম তার ভাই বোন কয়টা বা তার ছেলে মেয়ে কয়টা, ওই তার উইকিপিডিয়া থাকতো, উইকিপিডিয়ায় কিন্তু এগুলো পাওয়া যেত, এগুলো আমি দেখতাম। এবং উনাদের এই বিদেশিদের জন্ম তারিখটা কিন্তু সঠিক থাকতো। সেই জন্ম তারিখের সঙ্গে আমি রিসার্চ করতাম যে আসলে এখানে কয়জন ভাই বোন হওয়ার কথা। এই ক্লাস যতই করুন না কেন, যদি অনুধাবন না করেন আর যদি চর্চা না করেন, তাহলে আমার বকবকানিতে কাজ হবে না। আরো একটি সহজ জিনিস আছে। সহজ জিনিস আছে। এইবার আমরা বলেছি অপ্রতিদ্বন্দ্বী গ্রহ। যা বলার কিন্তু আগে বলে দিয়েছি, স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদের। রাহু মঙ্গল হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী গ্রহ। তাকে কখনোই আটকানো যাবে না। তাহলে এই লগ্নের ভাগ্যভাবে মঙ্গল থেকে নিচস্থ থেকে তার তুঙ্গ গৃহে দৃষ্টি দিয়েছে চতুর্থ ভাবে, এমনকি পঞ্চম ভাবেও কিন্তু তার দৃষ্টি দিয়েছে। অপ্রতিদ্বন্দ্বী গ্রহ আমি বলেছি। তাহলে মঙ্গল হতে পারে নিচস্থ, তাই বলে অপ্রতিদ্বন্দ্বিতা কিন্তু কমেছে তা কিন্তু নয়। তাহলে অপ্রতিদ্বন্দ্বী একটি গ্রহ যখন চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে, তার মানে তার কি হবে? এই মঙ্গলের দৃষ্টিতে তার পুত্র হবে না কন্যা হবে? মঙ্গল নিঃস্ত হয়েছে, শনি দৃষ্ট হয়েছে, রাজযোগকারক গ্রহ শনির তৃতীয় দৃষ্টি পড়েছে। তাহলে শনির তৃতীয় দৃষ্টি রাজযোগকারক গ্রহ পড়ার কারণে মঙ্গল কখন নিঃস্ত ছিল সেটি সে ভুলে গেছে। যদিও শনি হচ্ছে মঙ্গলের শত্রু, মানে মঙ্গল হচ্ছে শনির শত্রু, তথাপিও শত্রুকে রাজযোগকারক গ্রহ, সম্পত্তি কারক, যে কিনা আমার ধনপতি এবং সপ্তমপতি, তার সঙ্গে শত্রুতা না করে, অনেক সময় মানুষ আছে না প্রতিশোধ নেওয়ার জন্য শত্রুদের সাথে শত্রুতা না করে মিলেমিশে থাকার চেষ্টা করে, আছে না এরকম? যাই শত্রুকে ফুলের মালা দিয়ে একটু খোলাখুলি করে আসি। সামনে পয়লা বৈশাখ আসছে, আমরা চেষ্টা করতে পারি যে পয়লা বৈশাখে যে সবার যারা শত্রু আছে তাদের বাসায় একটু মিষ্টি মন্ডা নিয়ে গেলাম, একটু ফুলের মালা নিয়ে গেলাম, দিয়ে আমরা শত্রুতা মিটিয়ে বন্ধুত্ব করে আসতে পারি। এই শনি বন্ধুত্ব করেছে নাকি সে শত্রুতার প্রমাণ বাড়িয়েছে, এটি আমাদের অনুধাবন করতে হবে। কিভাবে অনুধাবন করব? মঙ্গল তো নিচস্থ, আমাকে মরাকে মারিস কেন বলে, ও নড়ে চড়ে যে, তা মঙ্গল তো নড়ছে না, মঙ্গল তো শনির শত্রু, সে নিচস্থ এবং অগ্নিকারক গ্রহ জলের মধ্যে গিয়ে, জলজ গৃহে গিয়ে, রাশিতে গিয়ে অবস্থান করছে। তাহলে শনির শত্রু আর সে দৃষ্টি দিয়েছে। মঙ্গল বলছে ঠিক আছে বাবা, তুমি মহারাজ, তোমাকে আমি নমস্কার জানাই, তোমার সাথে আমি কোনো বিরোধে যাব না। এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল বিরোধে যাবে না, কারণ সে জলে পড়েছে এবং নিচস্থ হয়েছে। তাহলে সে বিরোধে যাবে না, সে তার ঘরে, সেই শনির ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে এ কিন্তু তার সন্তান উৎপাদন ক্ষমতা বাড়াবে। অথচ আপনারা পুঁথিতে যখন পড়বেন, ওই চ্যাট জিপিটি থেকে যিনি লিখেছেন তারা যখন লিখবেন, তখন কিন্তু এখানে বলবে মঙ্গলের দৃষ্টি, তার চতুর্থে তার মা আগে মারা যাবে বা মা অকালে মারা যাবে, যেহেতু চতুর্থপতি শনি অষ্টমে আছে পাপগ্রহ বৃহস্পতিকে নিয়ে, তাহলে তার মা আগে মারা যাবে। সূত্র কিন্তু তখন আপনার ভুল হয়ে যাবে। সূত্র কিন্তু এইভাবেই রচিত হয়েছে। তখন আর বলা হয়নি যে ওই মঙ্গলটা যে কর্কটে নিচস্থ এবং শনিদৃষ্ট। তখন বলা হচ্ছে, বইতে কিভাবে বই লেখা হয় দেখেন, যে ধনপতি এবং ভাগ্য সপ্তমপতি এই লগ্নের, বা মঙ্গল ধরেন মঙ্গল চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে বা পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে, তার কারণে তার পুত্র হবে বা কন্যা হবে, এটি বলা হয়েছে। কিন্তু সে যে শনি দ্বারা পীড়িত হয়েছে, ওখানে বলা হবে পাপযুক্ত পাপদিষ্ট যদি থেকে থাকে, বা পাপ গ্রহ, ওই তো দৃষ্ট বা যুক্ত, এর বাইরে না, যদি থেকে থাকে, তাহলে কি হবে? তাহলে পাপ ফল দেবে, আর শুভ গ্রহ দৃষ্ট থাকলে বা যুক্ত থাকলে শুভ ফল দেবে। তাহলে পাপ গ্রহ তো নৈসর্গিক পাপ, সে তো রাজ্যকারক গ্রহ, সে নিজে দৃষ্টি দিয়ে মঙ্গলের সাথে সহাবস্থান করেছে। আর মঙ্গল 9 নাম্বার নক্ষত্রে অবস্থান করছে, সে কিনা 9 মানে কি কি অশ্লেষা মানে বুধ। বুধ হচ্ছে প্রাপ্তি এবং প্রত্যাশার। হ্যাঁ, আরে 9 মানে কি?
নয় মানে অশ্লেষা না, মানে বুধের নক্ষত্র না। সেই বুধ কিনা আমার প্রাপ্তি এবং একুশে প্রত্যাশার নক্ষত্র। ঘরে অবস্থান করছে, ভাগ্যপতি এবং দ্বাদশপতির অশ্লেষা ঘরে, আগে ভাগ্যপতি পরে দ্বাদশপতি। তাহলে আমার ভাগ্যে মা ভালো জি স্যার। হবে, ভালো মা পাবো, আমি ভালো কন্যা সন্তান পাবো, এটা বলা যায়। তাহলে একই ব্যক্তি তো অষ্টম দৃষ্টিও পঞ্চমে দিয়েছে, তাহলে অষ্টম দৃষ্টি দিলে তাহলে পুত্রও ভালো পাবো। তাহলে একই ব্যক্তির পুত্র কন্যা যদি দুটি হয় এই লোকের, তাহলে পুত্রও ভালো পাবে, কন্যাও ভালো। স্যার এইবার ভালোরও তো একটা পরিমাপ আছে না? ভালো, দুইজনই ডাক্তার, তা ডাক্তারের মধ্যে কি দুইজনের একটু এদিক ওদিক কি নেই? হয় না? সেটি কি কারণে হবে? এইবার কি কারণে হবে? পঞ্চম ভাবে কিনা রাহুর দৃষ্টি পড়েছে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতিরও পড়েছে, কিন্তু কই, হ্যাঁ পঞ্চম ভাবে রাহুর পড়েছে পঞ্চম দৃষ্টি, আর পঞ্চম ভাবে রবি বুধেরও দৃষ্টি পড়েছে। তাহলে রাহুর দৃষ্টি আর রবি বুধের দৃষ্টি, কোন দৃষ্টিটা অধিক প্রতিফলিত হবে? তার জন্য পঞ্চম আর চতুর্থ, তার দুটি সন্তান, একটি পুত্র একটি কন্যা, দুটোই সমান, এটি ভাবলে কিন্তু হবে না। ঘর দুটি কিন্তু শূন্য রয়েছে, এখানে কেউ নেই। কেউ না থাকলেও এখানে তো তিনটি নক্ষত্র রয়েছে, সেই তিনটি নক্ষত্রের সঙ্গে রাহুর দৃষ্টি কি বৈরিতা, না রাহুর দৃষ্টি মিত্রতা? আবার রবি বুধের দৃষ্টি কি বৈরিতা, না রবি বুধের দৃষ্টি মিত্রতা? রবি বুধ তো আর চতুর্থ ঘরে দৃষ্টি দেয়নি, সে তো পঞ্চম ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে তার কন্যা বেশি হবে না পুত্র বেশি হবে? ফাঁকি কোন জায়গায় জানেন? এই জ্যোতিষ শিক্ষার ফাঁকি কোন জায়গায় জানেন? ফাঁকি হচ্ছে, গত বছর কিন্তু আমি পুত্র কন্যার বিচারে দিয়ে দিয়েছিলাম যে তৃতীয় ভাবে যদি ভাই বোনের ক্ষেত্রে অমুক গ্রহ যদি থাকে, এই গ্রহের ভাই বোন সংখ্যা এই কয়জন হবে, আর অমুক গ্রহের এই কয়জন হবে, এই আগে এই কয়জন হবে, পরে এই কয়জন হবে। এবার কিন্তু দিইনি, বা দেবো কিনা পরে সেটা হয়তো দিয়ে দিতে পারি, তাহলে ওই ভিডিও যে ও আপনারা পেয়ে যাবে। আর আজকে কি, আজকে যেটা পাচ্ছেন সেটা যেহেতু আমাদের পুরাতন ব্যাচের শিক্ষার্থী, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সুভাষচন্দ্র রয় মঠবাড়িয়া, উনিও শিক্ষক মানুষ, শ্যামল বাবুও শিক্ষক মানুষ, দুইজন শিক্ষক মানুষ রয়েছেন এখানে, উনারা রয়েছেন। তাছাড়া ধরেন আমাদের প্রদীপ মণ্ডল রয়েছেন, স্বপন চক্রবর্তী মহোদয় রয়েছেন, এরা তো জানেন এই চারজনই ওনারা পুরাতন। তো যেহেতু উনারা রয়েছেন, উনারা বেশি অনুধাবন করতে পারবে। যদি আমরা পঞ্চম ভাবে দেখি, তাহলে আমরা পঞ্চম ভাবে এখানে ধনিষ্ঠা, শতভিষা আর পূর্ব ভাদ্রপদ তিনটি নক্ষত্র থাকে। তো ধনিষ্ঠার অধিপতি থাকে হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল কিনা মঙ্গলের নক্ষত্রে দৃষ্টি দেবে, তাহলে সে কিন্তু তার ওই যে নিজের নিজের উপর নিজে দৃষ্টি দিয়ে নিজের গায়ে নিজে কোপ মারবে না, যদিও এখন পিস্তল দিয়ে নিজে নিজে গুলি করে মরে যায় মানুষ, তো গ্রহ নক্ষত্র তা মারামারি করবে না। কিন্তু যখন রাহুর নক্ষত্রে থাকবে, শতভিষা নক্ষত্রে যখন এই পঞ্চম ভাবে শনি থাকবে, রাজ্যকারক গ্রহ, তখন তো রাহুর নক্ষত্রে থাকবে, রাহু আবার দৃষ্টিও দেবে। তাহলে শনি দমিত হয় কিন্তু রাহুর কারণে, এটা কিন্তু বলেছি আপনাদের। শনির ক্ষিপ্রতা কমে রাহু যুক্ত থাকার কারণে, বা রাহু দৃষ্ট থাকার কারণে। তাহলে রাজ্যকারক গ্রহ, রাজার ক্ষমতা খর্ব হবে হচ্ছে সে রাহুর নক্ষত্রে থাকার কারণে, আর রাহুর দৃষ্টি দেওয়ার কারণে। তখন যদি এই বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব হয় যে আমি বলছি বাচ্চা নেব, আর আমি বলছি বাচ্চা দেব, তাহলে কিন্তু ওই রাহুর নক্ষত্রে যদি শনি থাকে আর রাহু যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু বাবা হেরে যাবে, মা কিন্তু আর ওখানে তার বাচ্চা নিতে পারছে না। বুঝতে পারছেন? পরের নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ আসে, বৃহস্পতি এই লগ্নে পাপ, বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি দৃষ্টি দিয়েছে চতুর্থে, এখানে কিন্তু কানেকশন তৈরি করেনি, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে, আর বৃহস্পতিকে কোলের ভিতর নিয়ে বসে আছে অলরেডি।
এখানে কিন্তু তখন আমরা 3 নাম্বার 4 নাম্বার কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রে আছে, এটা কিন্তু আমরা দেখছি চন্দ্রের নক্ষত্র এবং রবি নক্ষত্রে দুইজন অবস্থান করছে। তো চন্দ্রের নক্ষত্রে যিনি বৃহস্পতি অবস্থান করছে তিনি তো নয় জীব যোগ তৈরি করেছে, কিন্তু রবির নক্ষত্রে যে শনি রয়েছে উনি তো আর জীব যোগ তৈরি করেনি, উনি তো ভিখারি যোগ তৈরি করেছে শত্রুকে সঙ্গে নিয়ে। তাহলে ওই শনি কিন্তু তার দশম দৃষ্টি কিন্তু এই পঞ্চম ভাবে নিজ গৃহে দিয়েছে। দেখুন দশম দৃষ্টি পড়েছে না এখানে, এইদিকে গুনেন 2 3 4 5 6 7 8 9 10, দেখেন দিয়েছে কিন্তু। তাহলে সেটিও আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। যখন বিবেচনা করব তখন কিন্তু রবি বুধও কিন্তু এককভাবে দৃষ্টি দিয়েছে। এইবার জি এই স্যার, প্রথম জাতকে এই প্ল্যানেটটা খুবই একটি, আমি বলবো প্রথম খুবই দৃষ্টি। সুন্দর একটি প্ল্যানেট পড়েছে ভাই বোন পিতামাতা বিচারের ক্ষেত্রে। এই প্ল্যানেটেই কিন্তু হইতে পারে, কোন যোগে হতে পারে যে বাবা বলবে ওই গোপনে যে বিয়ে করলেও বিয়ে করে আরেকটা সন্তান সে নেবে। এমনকি মা দেখা যাচ্ছে ওই সন্তান স্বামী বুড়ো হয়ে গেছে, শালার আমার আর একটা সন্তান দেওয়ার দরকার দিচ্ছে না, ও ওরে ডিভোর্স দাও, দিয়ে যে ফিরে আর একটা বিয়ে করে আবার একটা সন্তান হবে। এই প্ল্যানেটেও কিন্তু হইতে পারে, এমন ঘটনা ঘটতে পারে। কোন যোগে ঘটতে পারে, সে যোগটা কোথায়? ভিভো 1920, দুর্গা চক্রবর্তী ম্যাডাম, হিমাংশু মিত্র, সুভাষিস দেবনাথ, তারপরে প্রকাশ চন্দ্র রয়, তারপরে ও নারায়ণ বাবু হচ্ছে অ্যাপ্লাই করেছেন। তো আপনারা ভিডিও একটু অন করার চেষ্টা করুন দয়া করে। আর 42টা ক্লাস আজকে হয়ে গেল, আর 18টা ক্লাস পাবেন আপনারা পরীক্ষার প্রস্তুতি সহ। 4টে বাদ দিলে 14টা ক্লাস পাবেন। এই 14টা ক্লাসে আর মনোমালিন্যতা না হোক, আপনাদের সাথে ভালো সম্পর্কই থাকুক। আপনারা সেইভাবে একটু আশেপাশে যারা আছে, যারা ক্লাসে যোগদান করে না, তাদের আরো ডেকে ডুকে নিয়ে আপনারা একটু গঠনমূলক ভাবে এই 18টা ক্লাস একটু করুন। তাও কিন্তু পরীক্ষা সহ 18টা। দেখেন, এইবার আবার আপনাদের একটু বলতে দেব, আবার এখান থেকে দুইজন একটু বলতে দেব। কেন বলতে দেব? যে এত সময়ের আলোচনার ভিতরে আপনারা কিন্তু সেই ধরেন প্রথমবার আলোচনা করেছিলেন আর এখনকার আলোচনায় পার্থক্য হওয়া উচিত। কারণ তখন আপনারা যে আলোচনা করেছিলেন তখন সেই অনুধাবন করতে পারছিলেন না, আর এখন কিন্তু অনুধাবন করার সুযোগ রয়েছে। উপরন্তু আমার লগ্ন, আমার ভাই বোন হবে, আমার পুত্র হবে, আমার কন্যা হবে, তা আমি কিছু করব না? ভাই বোনটা তো আমার হবে, পুত্র হলে আমার হবে, কন্যা হলে আমার হবে। তাহলে আমি কিছু করব না? আমার কিছু করতে হবে না? তাহলে আমি কে? এই প্ল্যানেটে আমি কে? তা লগ্নের উপরে তো রাহুর নবম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, এমনকি রাশিও একই। তাহলে লগ্ন কি হয়েছে? লগ্ন লগ্ন জি চন্দ্র স্যার। দুজনই 15 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, সাথী রাহুর নক্ষত্রে। জি স্যার। সেই রাহু কিনা দৃষ্টি দিয়েছে, তাহলে রাহুর নক্ষত্রে দৃষ্টি দিয়ে নিশ্চয়ই ভালো করেছে। কিন্তু মঙ্গল তো অশ্লেষা বুধের নক্ষত্রে থেকে বুদ্ধিমান মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়েছে, তার কি কোনো প্রভাব পড়বে না? তাহলে আমাকে আমার ভাই বোন দিতে, আমার পিতামাতা ভালো না মন্দ সেটি যাচাই করতে, আমার সন্তান সন্ততি ভালো হবে না মন্দ হবে সেটি যাচাই করতে আমাকে দেখতে হবে না, আমাকে চিনতে হবে না। আবার আমি কিনা আমার ঘরের যে মালিক আমি, সে কিনা আমি যে বসে আছি 12 নম্বর ঘরে, সে আবার অষ্টমপতি। তাহলে শুক্রকে দেখতে হবে না। শুক্রের কথা তো তুলা লগ্নের ক্ষেত্রে কিছু বলা হয়নি, যে গৃহে থাকবে সেই গৃহের ফল দেবে। তাহলে সে অষ্টমপতি দ্বাদশে অবস্থান করছে। তাহলে আমি যে বলবো যে আমার ওই কেতুর ডিগ্রি অনুযায়ী আর দুইজন ভাই বোন হবে, আমি বলবো আমার দুটো বা তিনটে মা হবে, উহ, তিনটে মা 3 রকম, একজন সীমাই রান্না করে দেবে, একজন লুডুস আর একজন পিঠা, বাহ, আরাম করে খাবো। আসলে খেতে পারবেন কিনা? আর বাবা একজন জায়গায় দুইজন সৎ বাবা টাবা, অনেকে বাবা টাবা ডাকে, বাবা বলে,
বাবা আত্মীয় বানায়, এরকম বানায়। আমার মা বানিয়েছিল। আমার একটা দাদু ছিল, মারা গেছে, ধর্ম দাদু। উনারা হচ্ছে জেলে, মানে ওই পদ্মা নদীর মাঝি, আপনারা যা পড়েছেন, জেলে সম্প্রদায়। একদিন নাকি বাবার বাড়ি যাচ্ছিল, যাওয়ার পথে জল পায় না কোথাও। আমি ছোটবেলায় যখন মামা বাড়ি গেছি তখন ওই ধরেন 9 মাইল রাস্তা, 4 মাইল যে একটা ডোবা, 3 কোনা একটা পুকুর ছিল, সেই পুকুরের জল প্রচন্ড মিষ্টি ছিল। ওই পুকুর থেকে জল নিতাম, তখন তো বোতল টোতল ছিল না, ওখানে যে খেয়ে নিতাম। আর বাড়ি যে এই পথে একবার জল খাওয়া। তা মার নাকি প্রচন্ড জল পিপাসা লাগাতে ওই বাড়িতে জল খেতে গেছিল। তো ওই দাদু নাকি, মা তুমি বসো, তুমি তো ঘেমে গেছো, তা জল খাবা, একটু বসে খাও। তা মা বলছে, বাবা তুমি আমাকে মা বলে ডাকলে। এই নাকি তারা আহ, বাবা মেয়ে মতো চলে। যাই হোক, আহ, আমাদের বাড়ির কাছাকাছি তারা প্রচুর মাছ খেতে দিয়েছে আমাদের। ওনারা ওই ভেবদি জাল ধরতেন নদীতে, তা প্রচুর মাছ আমাদের ছোটবেলায় দিয়েছেন। ভালো মাছটা পেলে, যে মাছটা অন্তত ভালো কিন্তু একটু উম উম, হয়তো বাজারে নিয়ে যেতে পারছে না, এই, এসে নিয়ে যা। বা নৌকার থেকে কাঁকড়া, তখন তো কাঁকড়া বিক্রি হতো না, নৌকায় ভরা থাকতো, নিয়ে যা। ও জোয়ারের সময় যে নৌকা ঘাটে আসলে ইচ্ছা মতো নিয়ে চলে আসতাম, কখনো নিষেধ করেনি। তো এইরকম বাবা, ধরেন এটি তো ভালো পিতা। আর যদি ওই গোপন পিতা টিতা হয়ে বসে, তাহলে হচ্ছে না, অনেক জায়গায় হচ্ছে। তা সেগুলো আমরা না বলি, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন হচ্ছে। এমনকি কুমারী মাতাও সন্তান নিচ্ছে, এমনকি বেশ্যার ঘরেও সন্তান হচ্ছে, তার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি আমাকে চিনবো, আমার তৃতীয় ভাব চিনবো, আমার চতুর্থ ভাব চিনবো, আমার পঞ্চম ভাব চিনবো। এই চেনার পরে আপনাদের এবার অনুধাবন, আবার দুইজন বলুন। বেশি সময় নেবেন না, কারণ হচ্ছে আমরা এই পামিস্ট্রিতে যাব, তারপরে হচ্ছে গোসর আজকে কিনা, ওর সঙ্গে মিল আছে কিনা একটু দেখবো, নিউমারোলজির কোনো ব্যাপার আছে কিনা সেটি বলবো। যদিও বলেছি এটি বলবো না, গত ব্যাচে যেটি হয়েছিল বলবো না, কিন্তু সেটি না বলে গেলে আমার ভালো লাগবে না। এই জন্য বেশি সময় না নিয়ে টুপ করে বলা শুরু করেন, যে দুইজন বলবেন বলেন। একজন বলেন আর একজন রেডি থাকে। হুম। স্যার এইখানে পঞ্চম ভাব নিয়ে আমার একটু কিছু প্রথমে বলার আছে। পঞ্চম ভাবে অনেকগুলো দিক কানেক্ট করতেছে পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাবে যেমন এখানে রাহু দৃষ্ট, এখানে শনির দশম দৃষ্টি প্রাপ্ত, আবার রবি বুধ পঞ্চম ভাবে স্যার দৃষ্টি দিচ্ছে। এখন স্যার আপনি একটা কোশ্চেন করলেন স্যার, যে কোনটা সব থেকে এখানে শক্তিশালী ভাবে কাজ করবে। এক হিসেবে দেখতে গেলে যেহেতু রাজযোগ কারক তুলা লগ্নের জন্য, এর জন্য স্যার শনির দৃষ্টি অনেক শক্তিশালী বেশি দেখা যাচ্ছে। আবার হয়নি, রবি বুধের এখানে সপ্তম এইভাবে দৃষ্টি বলেন, শনি এখানে রাজযোগ কারক গ্রহ, আহ তার দশম দৃষ্টি এটাও পড়েছে, শক্তিশালী, রাহু প্রত্যেকটা তুঙ্গস্থ শক্তিশালী। আবার থেকে রাহু তার তার নবম নিজ রাহু দৃষ্টি, ওই নক্ষত্রগুলো স্যার পঞ্চম এখানে দৃষ্টি পাচ্ছে পড়েছে। রবি শতবিশার তার যদি হয়। নিজ গৃহে থেকে সপ্তম দৃষ্টি দিয়েছে। এখন মঙ্গল কিনা এই শনির লগ্নের ধনপতি, সপ্তমপতি মঙ্গলের কথা কিছু বলা হয়েছে তুলা লগ্নে, হ্যাঁ পাপ। আরেকটি পাপ গ্রহ কিনা অষ্টম দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে রবি নিজের গৃহে থেকে দৃষ্টি, রাইট স্যার। মঙ্গল কিনা পাপ গ্রহ, সে দশম ভাবে থেকে নিচস্থ থেকে যদিও দৃষ্টি দিয়েছে, কিন্তু রাহু তো তুঙ্গস্থ থেকে পাপ দৃষ্টি গ্রহ। দিয়েছে, আর শনি রাজ্যকারক গ্রহ দৃষ্টি দিয়েছে। তার মানে এখানে অবস্থানটা কি হয়েছে, মানে একটি বোমা ছুড়েছে, কিন্তু বোমাটা মাথায় যে 10 ভাগ হয়ে গেছে, 10 বারই আঘাত করবে এখন। তাহলে এই আঘাতে তার পিতা কেমন হবে, তার পুত্র সন্তান কেমন হবে, এটি কিন্তু আমাদের বলতে হবে। বলেন, জন্ম তারিখ যেহেতু আপনারা দিয়েছেন, কঠিনটা দিয়েছেন, তাহলে আপনাদেরই বলার দায়িত্ব, আমার না। একটু সহজ সহজ জন্ম তারিখ দিলে দ্রুত বুঝে ফেলবে। বলেন। স্যার
এখানে স্যার এখানে দেখা যাচ্ছে যে শনির যে দশম দৃষ্টি, এখন শনির দশম দৃষ্টি স্যার শৃঙ্খলার কারক। এখন আমরা জিনিসটাকে কি এভাবে নিতে পারি কিনা যে তার সন্তান আহ শৃঙ্খলা সম্পন্ন হবে এবং ডিসিপ্লিন সন্তানের অধিকারী হবে বা ভালো সন্তানের অধিকারী হবে, আবার যেহেতু রাজ্যকারক, এখন এটা গেল স্যার সন্তানের ভাবের